আচ্ছা, এই যে ওয়েবিনারটা মেনলি 3 দিন ধরে আমি করাবো। তো আজকে প্রথম দিন, আজকে বেসিক্যালি প্র্যাকটিক্যাল কিছু করাবো না, কারণ আমি সবাইকেই বলেছিলাম, যারা মেসেজ করেছে তাদেরকেও বলেছিলাম যে যে ওয়েবিনারটা আমি করাবো এতে কোনো নলেজ দরকার হবে না, মানে একদম আমি বেসিক থেকে স্টার্ট করা শুরু মানে চেষ্টা করব, একদম বেসিকটাও ক্লিয়ার করব। আর সেই জন্যই আমি 3টে দিনে এটাকে ভাগ করেছি। 2 দিন হচ্ছে প্র্যাকটিক্যাল করাবো, আর আজকে পুরোপুরি আপনার থিওরিটিক্যাল হবে, কারণ এই থিওরিটা যদি আপনারা না বোঝেন তাহলে সাইবার সিকিউরিটি বা ডিজিটাল ফরেন্সিকের যে পার্টগুলো আমি করাবো সেগুলো বুঝতে অসুবিধা হবে। আর সেই জন্যই আজকে পুরোপুরি থিওরি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে থিওরি হলেও ক্লাসটা যদি থিওরিও হয় আজকের, কিন্তু এই থিওরিটা জানা কিন্তু জরুরি। যদি আপনি থিওরিটা ঠিকঠাক ভাবে না বোঝেন তাহলে কিন্তু নেক্সট দিন থেকে আমি যে প্র্যাকটিক্যাল গুলো করাবো সেই প্র্যাকটিক্যাল গুলো কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আগে আপনাদেরকে বলে দিই, আমি আপনাদের ইনস্ট্রাক্টর, আমার নেম হচ্ছে সন্দীপন চৌধুরী। আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি তাহলে আমি মেনলি বেসিক্যালি সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনস, আইওটি ডেভেলপমেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এইসবের সাথেই আমি মানে যুক্ত, এইসব কাজকর্মই করি। কোয়ালিফিকেশন আমার বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর এমটেক ইন ইনফরমেশন টেকনোলজি। এবং বিগত 5 বছর মানে 5+ ইয়ার ধরে আমি ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত, এবং 2 বছর আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডও রয়েছে। এবং এক্সপিরিয়েন্সের যদি কথা বলি তাহলে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স প্লাস সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ডিজিটাল ফরেন্সিকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সাথে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। হয়তো এগুলো শুনতে আপনাদের একটু অড লাগছে যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কি, পেনিট্রেশন টেস্টিং কি, কিন্তু এই 3 দিন ওয়েবিনারের পর আপনাদের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো কিছু থাকবে না যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটাই কি বা পেনিট্রেশন টেস্টিংটাই বা কি। ওকে, তো এটাতেও আমার এক্সপার্টাইজ আছে এবং এটাতেও আমি কাজ করি বিগত 5 বছর ধরে। এবং আইওটি ডেভেলপমেন্ট শুধু যে নিজে আইওটি ডেভেলপ করি তা নয়, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এজেন্সির সাথেও কিন্তু আমি আইওটির ওপর প্রজেক্ট করি, সাথে ওয়েব ডেভেলপমেন্ট। এবং আমার যে 2 বছরের রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছিল সেটা পুরোপুরি মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর উপর ছিল। যদি কেউ আমার সম্পর্কে আরো ডিটেলস জানতে চান চাইলে আপনারা আমার রিসার্চ গেটের প্রোফাইল ভিজিট করতে পারেন। এটা আমার রিসার্চ গেটের প্রোফাইল, আর এটা আমার লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্ক আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওইখান থেকেও আমার আরো ডিটেলস পেয়ে যাবেন। আমি চ্যাট বক্সে আপনাদেরকে লিঙ্কডিনের প্রোফাইল দিয়ে দিলাম। যদি সমস্যা হয় আমি পরে আরেকবার দিয়ে দেবো, নো প্রবলেম। তো আমি ক্লাসে চলে যাই। তো এটা আমার কিছু গ্যালারি থেকে কিছু পিকচার, কারণ আমি আগে অফলাইন একটা ছোট ইনস্টিটিউট চালাতাম, সাইবার সিকিউরিটির ওপরই ক্লাস করাতাম, সাইবার সিকিউরিটি ডিজিটাল ফরেন্সিকের ওপর। কিন্তু এখন আর আমি অফলাইন কোনো ক্লাস করাই না, এখন পুরোপুরি যে সমস্ত ক্লাসগুলো করাই সবকিছুই কিন্তু আমি যে সমস্ত বিষয়গুলোর ওপর কাজ করি ওইগুলোর ওপরই করাই, মানে সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক, এথিক্যাল হ্যাকিং, আইওটি ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই সবেরই ওপরে কিন্তু আমি ট্রেনিং বেসিক্যালি করাই। কিন্তু মেনলি যেটাতে আমি ফোকাস করি বা যেটাতে বেশি আমি ট্রেনিং করাই সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেন্সিক এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনস এর ওপর। ওকে, তো আমি এবার ক্লাসে চলে যাই, কারণ বেশি আমি আমার ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো ক্লাসে আজকে আমি কি বললাম যে আমরা 3 দিনের আমি একটা ওয়েবিনার করাতে চলেছি বা করাতে স্টার্ট করে দিয়েছি আজকে। তো ডে ওয়ানে আপনাদেরকে আমি পুরোপুরি, আপনারা এই যে 3 দিন ধরে যা কিছু শিখবেন সবকিছুই কিন্তু আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড, সবকিছুই কিন্তু আপনার এথিক্যাল হ্যাকিং রিলেটেড এবং ডিজিটাল ফরেন্সিক এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন রিলেটেড। এবার এই যে টপিকগুলো অনেক রয়েছে যারা এই টপিকগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নেই, অ্যাকচুয়াল এই সাইবার সিকিউরিটি কি, এই এথিক্যাল হ্যাকিংটাই বা কি, ডিজিটাল ফরেন্সিক কি কাজে লাগে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কি কাজে লাগে, এই ব্যাপারগুলো যারা জানে না তাদেরকে আগে এই ব্যাপারগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু ভালোভাবে কভার করতে হবে, নচেত কিন্তু নেক্সট 2 দিন পুরোপুরি প্র্যাকটিক্যালের ওপর হবে। অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আপনারা শিখতে পারবেন ওখান থেকে, অনেক কিছু নলেজ আপনারা পাবেন, এবং সেগুলোকে যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্যই, কেরিয়ারের জন্য অনেক ভালো হবে। তো আরো একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যারা আমার এই 3 দিনের ক্লাস অ্যাটেন্ড করবেন তারা কিন্তু প্রত্যেকেই আমার তরফ থেকে সার্টিফিকেট পাবেন। আর হ্যাঁ, বলে দিই, আমি যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আমি যে ট্রেনিং করাই এটা কিন্তু একটা অর্গানাইজেশনের এগেনস্টেই করাই, স্পেকট্রাম ইনফোটেক, যেটার ফাউন্ডার আমি নিজেই। এই স্পেকট্রাম ইনফোটেকের এগেনস্টেই আমি ট্রেনিং করাই, যার ফাউন্ডার আমি নিজেই। আপনারা যে সার্টিফিকেট পাবেন, আর আমার এই ট্রেনিং অর্গানাইজেশনটা কিন্তু আইএসও সার্টিফাইড ট্রেনিং অর্গানাইজেশন।
3 দিনের যে ওয়েবিনারটা হবে সেই ওয়েবিনারে কিন্তু আপনারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটের স্যাম্পল কপি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সার্টিফিকেটের স্যাম্পল কপি। তো 3 দিনের এই সার্টিফিকেট, যে ওয়েবিনারের সার্টিফিকেট, সেটা পেতে গেলে কিন্তু আপনাদেরকে 3 দিনই কিন্তু আপনাদেরকে মানে ওয়েবিনারটা অ্যাটেন্ড করতে হবে। আমি শেষের দিকে বা মাঝখানের দিকে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। কিছু ইনফরমেশন আছে যে জাস্ট শেয়ার করবেন, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। প্রতিদিনই কিন্তু ওই ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, তবেই আপনার অ্যাটেন্ডেন্স হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সার্টিফিকেটের স্যাম্পল কপি, সার্টিফিকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার চলে যাই ক্লাসে। আজকের ক্লাসটা কি না, আজকের ক্লাসটা হচ্ছে, টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক অ্যান্ড সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। তো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সাইবার সিকিউরিটি। হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটিটা কি? তো সিকিউরিটিটা মানে আমরা অনেকেই বুঝতে পারছি, সিকিউরিটি মানে কোনো একটা জিনিসকে সিকিউর করা। হতে পারে আমি আমার বাড়িটাকে সুরক্ষিত রাখার জন্য আমি একটা সিকিউরিটি গার্ডকে নিয়ে এসে রেখেছি, সে কি করছে, আমার বাড়িটাকে সুরক্ষিত রাখছে। তাহলে এই সিকিউরিটি ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, আমরা জানি। কিন্তু এই সাইবার সিকিউরিটি যখনই চলে আসছে, যে সাইবার সিকিউরিটির পার্টটা, তখন কিন্তু সবারই একটু মাথার উপর দিকে যায়। যারা নতুন তাদের একটু প্রবলেম হয় যে এই সাইবারটা আবার কি জিনিস, তাকে আবার কি সিকিউরিটি দেব, তাই না? তো ব্যাপারটাতে আসি যে সাইবার, এই সাইবার বলতে আমরা কি বুঝি? সাইবার মিনস, প্রথম যে লাইনটা আমি লিখেছি, সাইবার মিনস এনিথিং রিলেটেড টু কম্পিউটার, এনিথিং রিলেটেড টু নেটওয়ার্ক, এনিথিং রিলেটেড টু ইন্টারনেট এবং এনিথিং রিলেটেড টু ডিজিটাল টেকনোলজি। এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে আপনাদেরকে আমি বলছি এনিথিং রিলেটেড টু কম্পিউটার, কম্পিউটার তো নাই বোঝেন আপনারা, কম্পিউটার আপনি জানেন, কম্পিউটার সম্পর্কে আপনার আইডিয়া আছে, কম্পিউটার কি সেটা আপনি বুঝতে পারলেন। কিন্তু এই নেটওয়ার্ক কি, ইন্টারনেট কি, এগুলো কিন্তু আপনাদের সেইভাবে আপনাদের জানা নেই। এই সাইবার শব্দের অর্থ, সাইবার যখনই আমরা বলবো, সাইবার মিনস এনিথিং রিলেটেড টু কম্পিউটার, মানে যা কিছু কম্পিউটার রিলেটেড তাকে কিন্তু আমরা সাইবার বলতে পারি। আবার যা কিছু নেটওয়ার্ক রিলেটেড তাকেও কিন্তু আমরা সাইবার বলতে পারি। আবার যা কিছু ইন্টারনেট রিলেটেড তাকেও কিন্তু আমরা সাইবার বলতে পারি। আবার যা কিছু ডিজিটাল টেকনোলজি রিলেটেড সেগুলোকেও কিন্তু আমরা সাইবার বলতে পারি। এবার ডিজিটাল টেকনোলজি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনাদেরকে বলি, মনে করুন আগেকার দিনে আমরা যখন নিজেরা গল্প টল্প করতাম, আমরা নিজেরা বাড়িতে বসে গল্প করতাম। এখন আমরা বাড়িতে বসে গল্প করি না, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমরা ফেসবুক ইউজ করছি। ফেসবুকের থ্রু দিয়ে আমরা, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর থ্রু দিয়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেশনটা করছি। তাহলে আগে আমরা নিজেরা সামনাসামনি বসে বসে গল্প করতাম, এখন কিন্তু আমরা ডিজিটাল টেকনোলজি ইউজ করছি। এই যে সাইবার, মানে আমরা যে গল্প করার জন্য আমরা যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করছি, এগুলোকে কিন্তু ডিজিটাল টেকনোলজি বলে। কারণ দিন দিন যত আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে, আমাদের সমাজ কিন্তু দিন দিন ধরে টেকনোলজির দিক দিয়েও কিন্তু অনেকটা আপগ্রেড হয়ে যাচ্ছে। এবার এই যত টেকনোলজির দিক দিয়ে আমাদের সমাজ আপগ্রেড হচ্ছে, সেইভাবে যদি আমরা নিজেদেরকে আপগ্রেড না করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা কিন্তু হয়ে যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে সাইবার সিকিউরিটি, আমি কি বললাম, সাইবার মিনস এনিথিং রিলেটেড টু কম্পিউটার, এনিথিং রিলেটেড টু নেটওয়ার্ক, এনিথিং রিলেটেড টু ইন্টারনেট, এনিথিং রিলেটেড টু ডিজিটাল টেকনোলজি। এবার এগুলো মানে সাইবার। এবার এগুলোকে যখন আমরা প্রোটেক্ট করব বা এগুলোকে যখন আমরা সিকিউরিটি প্রোভাইড করব, তখনই কিন্তু সেটা হয়ে যাবে সাইবার সিকিউরিটি। কিন্তু কম্পিউটার তো সবাই জানি, এই নেটওয়ার্ক বা ইন্টারনেট এগুলো আবার কি জিনিস, এগুলো কিভাবে আসলো, এই কনসেপ্টে কিন্তু আমাদেরকে এবার চলে যেতে হবে যে নেটওয়ার্কটা কি। কারণ আমরা যদি সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করি, আমাদের মেন যে প্রথম যে পার্ট হবে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এবং ইন্টারনেটের নলেজটা কিন্তু পুরোপুরি আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এটাই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি শিখতে গেলে আমাদের প্রথম কাজ। নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের কথা যদি এক কথায় বলি, নেটওয়ার্ক হচ্ছে ইজ এ গ্রুপ অফ কম্পিউটার। মানে গ্রুপ অফ কম্পিউটার, আমি দেখুন বেসিক্যালি আমি পিপিটি বেস পড়াতে পছন্দ করি না, আমি কিন্তু আমার মতো করেই পড়ানোর চেষ্টা করি, আমি সেইভাবেই ফলো করব। হয়তো এখন দুটো তিনটে লাইন এখান থেকে আপনাদেরকে বলছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে পিপিটি বেস আমি পড়ানো পছন্দ করি না। তো দেখুন, এবার আমি চলে যাই নেটওয়ার্কের ডেফিনেশন, কারণ নেটওয়ার্ক বলাই হয়েছে, নেটওয়ার্কটাও কিন্তু সাইবারের মধ্যেই আসছে। এই নেটওয়ার্কটা কি জিনিস, মনে করুন এখানে একটা কম্পিউটার আছে C1, এখানে একটা C2 আছে। আগেকার দিনে কি করতাম, আগেকার দিনে মনে করুন এই C1 থেকে C2 তে কিছু ডেটা ট্রান্সফার করতে হবে। তো আগেকার দিনে আমরা কি করতাম, আগেকার দিনে কেন এখনো আমরা করি, তো এই C1 থেকে C2 তে, যদি C1 একটা কম্পিউটার, C2 একটা কম্পিউটার, এই C1 থেকে মনে করুন C2 তে আমরা ডেটা ট্রান্সফার করতে চাইছি। তো যখন আমরা C1 থেকে C2 তে ডেটা ট্রান্সফার করতে চাইছি, তখন আমরা কি করছি,
ওয়ান কম্পিউটার থেকে যে ডেটাটা আমরা ট্রান্সফার করবো C2 তে, সেই কম্পিউটারে আমরা একটা পেন ড্রাইভকে কানেক্ট করে দিলাম। দেন পেন ড্রাইভকে কানেক্ট করে দেওয়ার পর আমরা কি করলাম, যে ডেটাটা কপি করতে হবে ডেটাটা আমরা P1 যদি পেন ড্রাইভটাকে P1 ধরি, তাহলে P1 আমি পেন ড্রাইভের মধ্যে ওই ডেটাটা কপি করে নিলাম। দেন ওটাকে ডিসকানেক্ট করে আমরা কি করলাম, C2-র মধ্যে এসে পেন ড্রাইভটাকে আবার কানেক্ট করে P1টাকে কানেক্ট করলাম, পেন ড্রাইভটাকে কানেক্ট করে ওখানে আমরা ডেটাটাকে পেস্ট করে দিলাম। তো এইভাবে আমরা কি করতাম, মানে আজও করি এইভাবে, কিন্তু আমরা ডেটাকে ট্রান্সফার করি একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। কিন্তু এটাকে যদি একটু অন্যভাবে ভাবি, মনে করুন একটা রাউটার আপনারা দেখে থাকবেন অফিসে বা বাড়িতেও যদি কারো থাকে, যেটা আমরা ওয়াইফাই হিসেবে ইউজ করি, যে ওয়াইফাই ডিভাইস, ধরুন একটা এয়ারটেল বা ভোডাফোন বা বিএসএনএল কোম্পানি আপনার বাড়িতে একটা রাউটারের কানেকশন দিয়ে গেল ইন্টারনেট ইউজ করার জন্য। এবার দেখুন, নেটওয়ার্ক ইন্টারনেট দুটোর সাথে কিন্তু গুলিয়ে ফেলবেন না। নেটওয়ার্কের কনসেপ্ট বোঝানোর পর আমি আপনাদেরকে ইন্টারনেটের কনসেপ্টটাও বোঝাবো, এবং ইন্টারনেট কি সেটাও আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝে যাবেন। এবার দেখুন, আমরা আগে এইভাবে কপি পেস্ট করছিলাম, আমরা এখন কি করছি, ওইভাবে কপি না করে একটা আমরা রাউটার ইনস্টল করে দিলাম। দেন এই রাউটারটার সাথে একটা কম্পিউটারকে কানেক্ট করলাম, C1 কেও কানেক্ট করলাম, দেন C2 কেও আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর এটা কি তৈরি হলো, এই রাউটারের সাথে C1 এবং C2 কিন্তু দুজনের সাথে যুক্ত হয়ে গেল ভায়া এই রাউটার। এবার ব্যাপারটা হচ্ছে, শুধু দুটোকে যুক্ত করে দিলেই তো হবে না, আমি কি করব, আমি যে কাজটা করছিলাম C1 থেকে C2 তে ডেটা ট্রান্সফার করার জন্য, যে কাজটা আমরা করছিলাম, সেখানে আমরা পেন ড্রাইভ ইউজ করছিলাম, ওটাকে আর ইউজ করব না বলেই কিন্তু আমরা কি করছি, ওটাকে ইউজ করব না বলেই আমরা কিন্তু এই রাউটারের যে কনসেপ্ট এটাকে আমরা নিয়ে এসেছি। এবার C1 থেকে C2 তে আমরা ডেটা ট্রান্সফার করব, রাউটার তো কানেক্ট হয়ে গেছে। দেখুন, একটা রাউটার কানেক্ট করে দিলেই কিন্তু আপনি রাউটারটার সাথে একটা C1 কম্পিউটারকে কানেক্ট করলেন বা একটা C2 কম্পিউটারকে কানেক্ট করে দিলেই কিন্তু ডেটা C1 থেকে C2 তে অটোমেটিক যাওয়া শুরু করে দেবে না। এটা করার জন্য একটা কনফিগারেশন কিন্তু আমাদেরকে করতে হয়। যেই কনফিগারেশনটা করার পর আমরা কিন্তু ভায়া এই রাউটার আমরা কিন্তু C1 থেকে C2 তে ডেটা ট্রান্সফার করতে পারবো। এই যে কনফিগারেশনটা আমরা করছি, এই কনফিগারেশনটাকে আমরা বলছি নেটওয়ার্কিং। আর যার মাধ্যমে এই ডেটাগুলো যাচ্ছে C1 C2, যে ডেটাটাকে সেন্ড করার জন্য আমরা যে রাউটারের সাথে C1 কে যে কানেক্ট করলাম বা C2 কে যে রাউটারের সাথে কানেক্ট করলাম, এর জন্য যে মিডিয়ামগুলো ইউজ করলাম, এই মিডিয়ামগুলোকেই বলা হচ্ছে নেটওয়ার্ক। আর যখন আমরা একটা রাউটারের থ্রু যখন 10-12টা কম্পিউটার যখন একসাথে নিজেদের মধ্যে কানেক্ট হয়ে যায়, তাহলে সেগুলোকেই কিন্তু আমরা বলি নেটওয়ার্ক। এবার এই নেটওয়ার্কের মধ্যে প্রবলেম হতে পারে, কিছু সমস্যা থাকতেই পারে। তো হতে পারে, ধরুন একটা বড় কোম্পানি, মনে করুন একটা অফিস রুম আছে, একটা কোম্পানি, ধরুন একটা কোম্পানি, দেখেন একটা রাউটার আছে, এই রাউটারটার সাথে ধরুন 10টা কি 20টা কম্পিউটার কানেক্টেড আছে, 10টা 20টা কম্পিউটার ধরুন এই রাউটারের থ্রু দিয়ে কানেক্টেড আছে। তার মানে এরা কিন্তু প্রত্যেকটা কানেক্টেড কম্পিউটার নিজেরা কিন্তু নিজেদের সাথে কমিউনিকেশন করতে পারবে, কারণ তারা রাউটারের সাথে কানেক্টেড রয়েছে এবং সেখানে অলরেডি নেটওয়ার্কিং এর কনফিগারেশনটাও করা রয়েছে। এবার এইটাকে কি বললাম, আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে নেটওয়ার্ক মানে এনিথিং রিলেটেড টু যদি নেটওয়ার্ক হয় তাহলেও কিন্তু আমরা সাইবার বলবো, এটাকেও আমরা সাইবার বলবো। এই যে পুরো পার্টটা, এটাকেও কিন্তু সাইবার বলবো। এবার দেখুন, অনেক সময় দেখবেন হয়তো, মনে করুন এখানে আরো ধরুন কোনো ব্যক্তি, এটা আপনার রাউটারটা, এই যে রাউটারটা এটা ধরুন ওয়াইফাই রাউটার, এই ওয়াইফাই রাউটারে যদি আপনি ধরুন ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, ডিফল্ট পাসওয়ার্ড 1234567 8 এরকম একটা পাসওয়ার্ড ধরুন দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা কি করলেন, ডিফল্ট পাসওয়ার্ডটাকে আপনারা চেঞ্জ করলেন না, যেমন ছিল অ্যাজ ইট ইজ রেখে দিলেন, কেনার পরে যেরকম ছিল বা কনফিগার করার পরে 1 থেকে 8 অব্দি পাসওয়ার্ড দেওয়া ছিল সেই রকমই রেখে দিলেন। তাহলে কি হবে, যে কেউ কিন্তু এই রাউটারটার সাথে ওয়াইফাই থ্রু দিয়ে তার ডিভাইসটাকে কিন্তু কানেক্ট করে আপনাদের মধ্যে যে কমিউনিকেশন গুলো চলছে সেই কমিউনিকেশন গুলোকে কিন্তু ক্যাপচার করে নিতে পারবে। কিন্তু এটা যাতে না পারে, এটা আমাদের সাইবার ছিল, এই নেটওয়ার্ক, এটাকে আমরা সাইবার বলছি। তাহলে এটা যাতে না পারে, যে কেউ যাতে এটাতে এন্টার করতে না পারে, সেই জন্য আমরা কি করছি, আমরা এই ডিফল্ট পাসওয়ার্ড বা যে ডিফল্ট সেটিংস গুলো আছে, সেই সেটিংস গুলোকে আমরা চেঞ্জ করে দিলাম, করে দিয়ে কি করলাম, সিকিউরিটি হাই করে দিলাম এবং পাসওয়ার্ডটাকে একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যে কাজটা যারা করে, আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যখন আপনারা কোম্পানি লেভেলে যাবেন তখন আলাদা কনসেপ্ট হবে, সেটা আমি অলরেডি আস্তে আস্তে করে আপনাদের 3 নম্বর দিন অবধি যখন যাবেন অনেক কনসেপ্ট কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।
তো এই যে কোম্পানি মানে কি করলো, একজন মানে যারা নেটওয়ার্ক কনফিগারেশন করে তারা কি করলো, সিকিউরিটিটাকে হাই করে দিল, এই ডিফল্ট পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিল, যাতে করে অন্য কেউ রাউটারটার সাথে কানেক্ট হতে না পারে। তাহলে এখানেও কিন্তু যে সিকিউরিটি এক্সপার্ট যে কাজটা করলো সেটাও কিন্তু সিকিউর করার জন্যই কিন্তু কাজ করলো। এখানেও কিন্তু কি হয়ে গেল, এই যে সাইবারটাকে, এটা সাইবার ছিল, নেটওয়ার্ক মানে এনিথিং রিলেটেড টু নেটওয়ার্ক মানে সেটা সাইবার। তাহলে এখানেও কিন্তু আমি সাইবারটাকে যখন সিকিউরিটি প্রোভাইড করছি তখন কিন্তু সেটাও আমার সাইবার সিকিউরিটির পার্টে কিন্তু চলে আসছে। এবার দেখুন সাইবার সিকিউরিটি মোটামুটি আমরা নেটওয়ার্কের কনসেপ্টটা আমরা বুঝলাম। তাহলে এই ইন্টারনেটটা কি, এই ইন্টারনেট বোঝার আগে আপনাদেরকে কিন্তু ছোট্ট একটা কনসেপ্ট একটু বুঝে নিতে হবে। এই কনসেপ্টটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এখন কিন্তু ইন্টারনেট কিন্তু মাথা থেকে সরিয়ে দিন, যে ইন্টারনেট মনে করুন এখন ইন্টারনেট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। এখন আমরা শুধু কথা বলছি নেটওয়ার্ক নিয়ে। ধরুন নেটওয়ার্কটা আমাদের কখন দরকার হয়, কখন আমরা নেটওয়ার্ক নিয়ে কাজকর্ম করি। মনে করুন আমার আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমি একটা কোম্পানি বানাবো এবং সেখানে সেই কোম্পানিতে আমি কিছু কাজকর্ম করব। কি কাজকর্ম করব, সেটা ডেভেলপমেন্টের কোনো কাজ হতে পারে বা আদার্স কোনো কাজ হতে পারে, যেই কাজটা একটা কম্পিউটার দিয়ে বা একটা এমপ্লয় দিয়ে সলভ করা সম্ভব নয়। আমার সেখানে 10টা লোক লাগবে এবং 10টা মেশিন লাগবে, মানে মেশিন মিনস কম্পিউটার লাগবে। তো মনে করুন এখানে C1 C2 C3 করে এরকম করে করে টোটাল C10 অব্দি টোটাল 10টা মেশিন এখানে দেওয়া রয়েছে। এবার আমি কি বললাম, যে একটা কাজকে 10 জন মিলে করবে, 10 জন মিলে যাতে করতে পারে তার একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো আমরা কিভাবে করবো ওই কাজটাকে, ওটার জন্য আমরা কি করলাম, একটা রাউটারকে ইনস্টল করলাম। রাউটারকে ইনস্টল করার পর ওই রাউটারটার সাথে আমরা কি করলাম, C2 C3 এরকম করে 10টা মেশিনকে কিন্তু আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে কি হবে, দেন আমরা নেটওয়ার্কের কনফিগারেশনটাও করে দিলাম। নেটওয়ার্কে যখন কনফিগারেশন আপনি করে দেবেন, এখানে যে 10টা কম্পিউটার আছে 10টা কম্পিউটার কিন্তু নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেশনটা করতে পারবে। এই যে কমিউনিকেশনটা করার জন্যই কিন্তু আমি এই কনসেপ্টটা নিয়ে আসলাম, যে একটা রাউটার আমি ইনস্টল করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার একটা কাজকে প্যারালালি কিন্তু সবাই মিলে কিন্তু করতে পারবে, কারণ সবাই সবার সাথে কানেক্টেড। এবার এই যে আমরা একটা ছোট্ট বাড়ির মধ্যে যখন একটা ছোট্ট নেটওয়ার্ক কনফিগার করছি, একটা ছোট্ট বাড়ি, আমার 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটার যাতে 10টা কম্পিউটার নিজেরা নিজেদের সাথে যাতে কমিউনিকেশন করতে পারে, তার জন্য আমরা কি করলাম, একটা সুন্দর একটা নেটওয়ার্ক কনফিগার করলাম। এই যে নেটওয়ার্কটা আমরা কনফিগার করলাম, এই নেটওয়ার্কটার নেম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যদি একটা ছোট্ট অফিসের মধ্যে যদি কোনো একটা নেটওয়ার্কের কনফিগারেশন করি, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার মনে করুন আপনার অফিসটাতে 10টা এমপ্লয় নিয়ে কাজ হয়ে যাচ্ছিল, ভেরি গুড, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এবার আপনার কি হলো না, অফিসটা বাড়াতে হবে। আপনি দেখছেন আপনার ধরুন সাপোজ কলকাতাতে একটা অফিস ছিল, সেই অফিসটাতে আপনার 10টা এমপ্লয় ছিল এবং 10টা কম্পিউটারের সাথে কানেক্ট করা ছিল রাউটারের থ্রু। তো রাউটারের থ্রু ধরুন 5টাই যদি ধরি, ছবি আঁকার সুবিধা হবে আমার, 3 4 5, 1 2 3 4 5, এটা আপনার একটা অফিস O1 করলাম, অফিস 1। এবার আপনি দেখছেন আপনার মানে আপনার ক্লায়েন্ট আস্তে আস্তে বাড়ছে, তাহলে আপনার অফিসও বাড়াতে হবে, কাজের চাপ বাড়ছে মানে অফিসও বাড়াতে হবে। তখন আপনি কি করলেন, আপনি আরো একটা অফিস লঞ্চ করে দিলেন, সেখানেও আপনি 10জন এমপ্লয়ি বা 5জন এমপ্লয়ি নিয়ে কাজ করবেন সেই অফিসটাতেও। তাহলে সেখানেও আপনি কি করলেন, একটা রাউটার ইনস্টল করলেন, রাউটার ইনস্টল করে আপনার 5টা মেশিনকে কনফিগার করে দিলেন। তাহলে এই রাউটারটা থ্রু কিন্তু এই 5টা লোক কিন্তু নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশনটা করতে পারছে। এই যে নেটওয়ার্কটা, এটা আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে একটা ছোট্ট অফিসের মধ্যে যদি নেটওয়ার্ক আমরা কনফিগার করি, তাহলে আমরা সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলবো। এবার আমাদের রিকোয়ারমেন্ট আস্তে আস্তে বাড়ছে, আমাদের বেশি এমপ্লয়ের দরকার হচ্ছে, বা আমাদের অফিসের সংখ্যা বাড়াতে হচ্ছে, আমাদের ক্লায়েন্ট বেশি করার জন্য, ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করার জন্য আমাদের অফিসের সংখ্যাও দিন দিন বাড়ছে। তাহলে আমাদের কিন্তু অফিসগুলোও কিন্তু আমাদেরকে আস্তে আস্তে করে এরকম করে কিন্তু অফিসগুলো বাড়াতে হবে। এখনো কিন্তু আমাদের ইন্টারনেটের কনসেপ্ট কিন্তু আসেনি। এখানে একটা রাউটার ইনস্টল করে এখানেও কিন্তু আমরা কি করলাম, একটা নেটওয়ার্ক কনফিগার করে দিলাম। তাহলে এখন আমাদের টোটাল 3টে জায়গাতে নেটওয়ার্ক আমাদের কনফিগার করা রয়েছে। এবার আমরা কি করলাম, এই 3টে অফিস তো একটা লোকেরই, একটা কোম্পানিরই। এবারে 3টে অফিস যাতে নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশনটা করতে পারে, সেই কমিউনিকেশনটা করার জন্য ওরা কি করলো, একটা মিডিলে একটা রাউটার ইনস্টল করে দিল।
দেন সেই রাউটারটা থ্রু দিয়ে 3টে অফিসকে কানেক্ট করে দিল। তাহলে যদি এই অফিসটা অফিস 2 হয় আর এই অফিসটা যদি অফিস 3 হয়, এরা কিন্তু সবাই সবার সাথে কমিউনিকেশনটা করতে পারবে, কেননা ওরা সবাই সবার সাথে কানেক্টেড। এবার এরা যদি ধরুন এখানে একটা অফিস, একটি লোক আছে, এই অফিসটা ছিল কলকাতাতে, কলকাতার 3টে অফিস হয়েছে বিভিন্ন লোকেশনে। এবার এই অফিস থেকে কোনো একটি লোক যদি গুগলকে অ্যাক্সেস করতে চায়, www.google.com অ্যাক্সেস করতে চায়, সে কিন্তু গুগল অ্যাক্সেস করতে পারবে না, কারণ ওরা ওদের নেটওয়ার্কে যা আছে সেগুলোর সাথে কানেক্ট করতে, কারণ গুগলের সাথে কানেক্টিভিটি নেই, কিছুই নেই, কোনো কানেক্টিভিটি নেই। তো কানেক্টিভিটি ছাড়া কিভাবে নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশনটা করতে পারবে? তাহলে আমাদের ছিল প্রথমে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ছোট্ট নেটওয়ার্ক আমরা তৈরি করছিলাম আমাদের প্রয়োজনে। দেন আমাদের রিকোয়ারমেন্ট বাড়লো, আমাদের 3টে অফিস হলো, 3টে অফিসকেও আমরা কি করলাম না, নেটওয়ার্কের থ্রু দিয়ে, নেটওয়ার্ক যে আমরা কনফিগার করবো এখানে এথারনেট বা ওয়্যারের থ্রু দিয়ে আমরা কানেক্ট করব। তো 3টে অফিসকে আমরা কি করলাম, একসাথে আমরা কানেক্ট করে দিলাম ওয়্যার কানেক্টিভিটির মাধ্যমে। এবার যদি আমাদের ধরুন সিটি আরো বেড়ে গেল, সাপোজ আপনার কলকাতা ছিল, দুর্গাপুর অ্যাড হলো, বাঁকুড়া অ্যাড হলো, এরকম করে ধরুন 10টা সিটি আপনাদের অ্যাড হয়ে গেল, তাহলে 10টা সিটিতে আপনাদের এই ওয়্যার কানেক্টিভিটি নিয়ে গিয়ে গিয়ে কানেকশন করা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। এটা সম্ভব করতে গেলে আমাদেরকে একটু আলাদা কনসেপ্ট ভাবতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, এবার আমরা আসলাম দুর্গাপুরের, আসলাম এবার আসলাম বাঁকুড়া, এরকম করে আরো 10টা সিটির সাথে আমাদেরকে কানেক্টিভিটি করতে হবে। তাহলে আমরা কিভাবে কানেক্টিভিটিটাকে এস্টাবলিশ করব, কিভাবে আমরা নিজেরা নিজেদের কম্পিউটারগুলোকে বা নিজেদের অফিসের কম্পিউটারগুলো একসাথে সংযুক্ত করব? এই সংযুক্ত করার জন্য দেখুন, আপনি চাইলে কলকাতা থেকে দুর্গাপুর অব্দি ওয়্যার কানেক্টিভিটি করতেই পারেন, দুর্গাপুর থেকে বাঁকুড়া আপনি ওয়্যার কানেক্টিভিটি করতেই পারেন, বাঁকুড়া থেকে আপনি পুরুলিয়া অব্দিও কিন্তু ওয়্যার কানেক্টিভিটি আপনি করতেই পারেন। আপনি চাইলে কিন্তু ওয়্যার দিয়ে মানে নেটওয়ার্ক নিজে কনফিগার করে কিন্তু আপনি ডেটা ট্রান্সফার করতেই পারেন এক অফিস থেকে অন্য অফিস, কিন্তু এখানে কিন্তু কস্টিং প্রচুর চলে আসে, এই এত ওয়্যারের খরচ, অনেক কিছু ব্যাপার চলে আসে। এবার তখন কি হলো, একটা কনসেপ্ট ভাবা হলো, মানে যেই কারণে ইন্টারনেটের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট এই কারণেই আসলো, সেটা বলার জন্য আপনাদেরকে এত ছোট ছোট গল্প আমি বলছি। সেখানে কি, দেখুন এই যে কলকাতা সার্কেলে আপনার যে অফিসের নেটওয়ার্কের যে কনফিগার করছিল, ওখানে ধরুন কোনো একটা কোম্পানি ছিল, সে আপনার নেটওয়ার্কের কনফিগারেশনটা করে দিয়েছে কলকাতাতে, আপনার 3টে অফিস সুন্দর চলছে। দুর্গাপুরেও কোনো একটা কোম্পানি আছে, সেও কিন্তু আপনার অফিসের 3টে বা 4টে অফিস ছিল, সেগুলোর মধ্যেও কানেকশনটা করে দিয়েছে। বাঁকুড়াতেও তাই করেছে, পুরুলিয়াতেও তাই করেছে। এবার ব্যাপারটা হচ্ছে, আপনাকে তো কলকাতা থেকে পুরুলিয়ার অফিসের সাথে কমিউনিকেশনটা করতে হবে, কিভাবে করবেন? সেটা করতে গেলে কিন্তু আপনাকে এখানে যতগুলো নেটওয়ার্ক কোম্পানি আছে তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে, যে একটা কাজ করা যেতে পারে, যে কলকাতাতে অফিসে যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে বা যে কোম্পানি আছে তাদেরকে বলা হলো যে আপনারা আপনাদের নেটওয়ার্কটাকে এই দুর্গাপুরের যে এজেন্ট আছে, যে নেটওয়ার্ক দেখে, সেই দুর্গাপুরের কানেকশনের সাথে আপনি কানেক্টটা করিয়ে দিন। বা হতে পারে বাঁকুড়াতে যে আছে, সে বাঁকুড়ার সাথে কথা বলে বলা হলো দুর্গাপুরের সাথে বাঁকুড়ার কানেক্টিভিটিটা এস্টাবলিশ করে দিন। তাহলে কি হলো, এখানে মাল্টিপল নেটওয়ার্ক কোম্পানি, ধরুন কলকাতাতে এ কোম্পানি সার্ভিস প্রোভাইড করতো, দুর্গাপুরে বি কোম্পানি সার্ভিস, B1 কোম্পানি সার্ভিস প্রোভাইড করতো, বাঁকুড়াতে C1 কোম্পানি সার্ভিস প্রোভাইড করতো, এবং পুরুলিয়াতে C2 কোম্পানি সার্ভিস প্রোভাইড করতো। ওরা কি করলো, নিজেরা নিজেদের সাথে সবাই যুক্ত হয়ে গেল। এবার সবাই যদি, প্রত্যেকটা ইন্টারনেট কোম্পানি মানে নেটওয়ার্ক কোম্পানি যদি একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আর এই ওয়্যারের খরচটা কিন্তু আর থাকলো না, কারণ ওদের কানেক্টিভিটি অলরেডি, বাঁকুড়াতে ওরা সার্ভিস দিচ্ছে, কলকাতাতে একটা কোম্পানি সার্ভিস দিচ্ছে, দুর্গাপুরে একটা কোম্পানি সার্ভিস দিচ্ছে, পুরুলিয়াতে একটা কোম্পানি সার্ভিস দিচ্ছে। এবার ওরা কি করলো, নিজেরা নিজেদের নেটওয়ার্কের সাথে একসাথে সবাই সংযুক্ত হয়ে গেল, যাতে করে যতগুলো কোম্পানি আছে তারা কিন্তু এই কমিউনিকেশন গুলোকে এস্টাবলিশ করতে পারে। এই যে অনেকগুলো কোম্পানি বা অনেকগুলো নেটওয়ার্ক যখন একসাথে যুক্ত হয়ে গেল, এই যুক্ত হওয়ার পরেই কিন্তু আমাদের যে কনসেপ্টটা আসলো সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট মানে কি, ইন্টারনেট মানে হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ক যখন একসাথে সংযুক্ত হয়ে যায়, তখনই কিন্তু আমরা তাকে বলি ইন্টারনেট। এবার দেখুন, আমি অনেক আগেও তো অনেক ওয়েবিনার করিয়েছি, সেখানেও একটা কথা বলতাম, যে আমরা অ্যাকচুয়ালি যে ইন্টারনেট রিচার্জ করি, মোবাইলে যে ইন্টারনেটটা আমরা রিচার্জ করি, ইন্টারনেট রিচার্জ করে আমরা শুধু ওয়্যারের রেন্টটা দিই, ওয়্যারের মানে যে তারের আমরা রেন্ট দিই, আর কিছু করি না। কিভাবে, যদি এই ছোট্ট ডায়াগ্রামটা নিয়ে আমরা একটু দেখি, এখানে একটা রাউটার ছিল, এটা রাউটার একটা ইনস্টল ছিল, সেই রাউটারটার সাথে আমার দরকার এই মেশিনগুলো যাতে নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশন করতে পারে। সেই জন্য আমি কি করলাম, এতগুলো কম্পিউটারকে আমি কিন্তু কানেক্ট করিয়ে দিলাম, এতগুলো কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই থ্রু দিয়ে ল্যাপটপ, এই মোবাইলটা, কোনো অসুবিধা নেই।
কিন্তু আমার ধরুন একটা কম্পিউটার অস্ট্রেলিয়াতে আছে, সেই অস্ট্রেলিয়ার ডেটাটাও আমার দরকার। তাহলে আমি যদি পারতাম এই রাউটারটার সাথে অস্ট্রেলিয়া অব্দি ওয়্যার কানেক্টিভিটি করে আমি অস্ট্রেলিয়ার কম্পিউটার সাথে কানেক্ট করতাম, তাহলে কিন্তু আমি ডেটা ট্রান্সফার করতে পারতাম। কিন্তু সেক্ষেত্রে আমাকে প্রচুর মাঝখানে মাঝখানে ডেটা লসের জন্য আমাদেরকে রিপিটার, হাব, সুইচ বা রাউটার এগুলো ইনস্টল করতে হতো, সেগুলো কস্টিং প্রচুর। তা না করে আমরা কি করলাম, আমরা ইন্টারনেটের কনসেপ্ট নিয়ে নিলাম। ইন্টারনেটের কনসেপ্ট কি, আমি কি বললাম, আমরা যে ইন্টারনেট রিচার্জ করি আমরা কিছুই করি না, শুধু তারের রেন্ট, যে ওয়্যারের রেন্ট দিই। কারণ ধরুন আমরা www.google অ্যাক্সেস করতে চাইছি, গুগলের সার্ভার ধরুন আছে আপনার অস্ট্রেলিয়াতে বা আপনার ধরুন আমেরিকাতে তাদের সার্ভার আছে। তাহলে আপনি এখানে বসে, আপনি বাঁকুড়াতে বসে আপনি সেই অস্ট্রেলিয়ার ডেটাটা পাবেন কিভাবে? আপনার তো নেটওয়ার্ক নেই। আপনার তাহলে কি করতে হবে, আপনি যদি নিজের নেটওয়ার্কের মধ্যে খুঁজে বেড়ান, আপনার যদি ইন্টারনেট না থাকে তাহলে আপনার তো কোনো কানেক্টিভিটিই নেই। আপনি কি করলেন, এই আইএসপি থেকে, যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা ইন্টারনেট সার্ভিস দেয়, আপনি তাদের থেকে কি করলেন, একটা ইন্টারনেট নিয়ে নিলেন, ইন্টারনেটের সার্ভিস আপনি নিয়ে নিলেন। এই ইন্টারনেটের সার্ভিসটা কারা দেয়? আইএসপি। কারণ আইএসপি, আমি কি বললাম, আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটাকে আমরা ইন্টারনেট বলছি, যারা যারা ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে তাদেরকে আমরা আইএসপি বলছি। এবার আইএসপি কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে তো মাল্টিপল নেটওয়ার্ক অলরেডি নিজেরা নিজেদের সাথে কানেক্টেড রয়েছে। যে আইএসপি আছে দুনিয়াতে, যত আইএসপি আছে সবাই কিন্তু সবার সাথে কানেক্টেড। তাহলে আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে কমিউনিকেশনটা করতে চান, তাহলে আপনার নিয়ারেস্ট যে আইএসপিটা আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তার সাথে আপনি কানেক্ট হয়ে যান না। আপনি তার সাথে যখনই আপনি কানেক্ট হয়ে যাবেন, অটোমেটিক আপনি সারা দুনিয়ার সাথে কানেক্ট হয়ে যাবেন। কারণ কি, ইন্টারনেটের কনসেপ্টটাই হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ক যখন একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবে, তখনই কিন্তু আমরা ইন্টারনেট বলবো। কেউ যদি আপনাকে প্রশ্ন করে নেটওয়ার্ক আর ইন্টারনেট সেম, দুটো কিন্তু সেম নয়। নেটওয়ার্ক একটা লিমিটেড জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ইন্টারনেট সারা দুনিয়ার সাথে কানেক্টেড। আপনাদেরকে আমি যে ল্যান বললাম, তারপর যে আমি ধরুন একটা বড় অফিস বানালাম, বা একটা সিটির মধ্যে ধরুন 10টা অফিস বানিয়ে 10টা অফিসকে নিজেরা নিজেদের সাথে আমি কানেকশনটা করিয়ে দিলাম, কারণ ওই কস্টিং আমরা নিজেরা দিতে পারবো। এই যে ল্যান ছিল, ল্যান হচ্ছে একটা বাড়ির মধ্যে যখন আমরা নেটওয়ার্ক কনফিগার করছি, বাড়ির মধ্যে 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবে। এই যে ছোট নেটওয়ার্কটা তৈরি করলাম, এই ছোট নেটওয়ার্কটাকে বলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর যদি এই নেটওয়ার্কটাকে একটু বড় করে দিই, সিটি লেভেলে যদি করে দিই, তাহলে সেটাকে বলে দেওয়া হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং যখন আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে ওয়াইড এরিয়ার সাথে কানেক্ট হতে পারবো, জাস্ট আমরা এখানে বাঁকুড়াতে বসে আছি, আমরা অস্ট্রেলিয়ার সাথে কমিউনিকেশন করতে পারবো। সেই কাজটা কখন করতে পারবো? আমার কাছে তো অস্ট্রেলিয়া অব্দি কানেক্টিভিটি নেই। সেই কানেক্টিভিটিটাকে এস্টাবলিশ করার জন্য আপনাকে কোনো একটা আইএসপি থেকে, যেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সেই আইএসপি থেকে আপনাকে ইন্টারনেট সার্ভিসটা নিতে হবে। ইন্টারনেট সার্ভিস যখনই নেবেন, আপনার বাড়িতে আপনাকে কানেকশন দিয়ে যাবে। হতে পারে মোবাইলের থ্রু দিয়ে যেটা করছি, সেটাও কিন্তু আমরা ওয়্যারলেসের থ্রু দিয়ে করছি। আপনার যদি ফোনের টাওয়ারের সিগন্যাল না থাকে, আপনি কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন না। আর বাড়িতে যে আপনি ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছেন, আপনাকে ডাইরেক্ট একটা ওয়্যার কানেক্টিভিটি আপনাকে বাড়িতে দিয়ে যাচ্ছে। সে ওয়্যারলেস হোক বা ওয়্যার বেসড হোক, আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্ট হতে হবে। ইন্টারনেটের সাথে যখনই আপনি কানেক্ট হয়ে যাবেন, অটোমেটিক আপনি সারা দুনিয়ার সাথে কানেক্টেড। কারণ আমি আগেই বললাম যে আইএসপি মানেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে ওরা, তার মানে ওরা অলরেডি সারা দুনিয়ার সাথে অলরেডি কানেক্টেড রয়েছে। তো এই জন্য এটাই হচ্ছে আমাদের ইন্টারনেট আর আপনার নেটওয়ার্কের মধ্যে তফাৎ। কিন্তু এই ইন্টারনেট আর নেটওয়ার্ক এরা কাজ করে কিভাবে, এই কাজটাও আমাদেরকে একটু বুঝতে হবে। দেখুন, আজকে হয়তো একটু টাইম আপনাদের লাগছে, আমার হয়তো 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও লেগে যেতে পারে, কিন্তু এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনার বাকি কনসেপ্ট গুলো বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আমি আসি, দেখুন এটা রাউটার, মনে করুন ইন্টারনেট আমার কাছে এখন নেই, ইন্টারনেটের কানেক্টিভিটি মনে করুন আমার কাছে এখন ইন্টারনেটের কানেক্টিভিটি নেই, এটা ক্রস দিয়ে রাখলাম। আমরা একটা রাউটার ইনস্টল করলাম নিজেদের প্রয়োজনে, যে আমার টোটাল 3টে মেশিন, একটা ট্যাব আর একটা আমার প্রিন্টার। আমি এদেরকে নিজেরা যাতে নিজেদের সাথে কমিউনিকেটটা করতে পারে, সেই কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করার জন্য আমি একটা রাউটার ইনস্টল করে দিলাম। রাউটারের সাথে সবার সাথে কানেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আমি কি করলাম, আমি নেটওয়ার্কিং কনফিগার করলাম। নেটওয়ার্কিং কনফিগার করার পরেই এরা নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশন শুরু করে দিল। দেখুন, আমি ওয়্যারগুলো কানেক্টিভিটি মানে কানেক্ট করে দেওয়ার পরেই কিন্তু ওরা কাজ করতে শুরু করে দেয় না। আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কনফিগারেশন করতে হয়। এবার যখনই কনফিগারেশন করব, তখন একটা কনসেপ্ট চলে আসে, যেটা হচ্ছে আইপি। আইপি ইন্টারনেট প্রোটোকল। এই ইন্টারনেট প্রোটোকলটা কি, ইন্টারনেট প্রোটোকলটা কি সেটাতে আসি।
দেখুন, আপনি যখন কোনো একজনকে কল করেন বা ধরুন আপনি আপনার বন্ধুকে কল করতে যাচ্ছেন, তো কল করার সময় আপনাকে কিন্তু আপনার বন্ধুর মোবাইল নাম্বারটাতে কিন্তু কল করতে হয়। এমনি এমনি অটোমেটিক আপনি মুখে বললেন কল কিন্তু চলে যায় না। তাহলে এই যে ইন্টারনেট জগৎ বা নেটওয়ার্ক যদি বলি, নেটওয়ার্কটা হচ্ছে একটা ছোট্ট জগৎ, আমার একটা ছোট এরিয়ার মধ্যে। তাহলে একটা নেটওয়ার্কের মধ্যে ধরুন মনে করুন এটা একটা রাউটার, এই রাউটারের সাথে C1, C2 এবং C3 আছে। এবার C1 চাইছে C3 কে কোনো একটা ডেটা পাঠাবে, C3 কে ডেটা পাঠাবে, কিভাবে পাঠাবে? এর তো কোনো নাম নেই যে C3 তে C1 নিজেকে নিজেকে বলে দিল যে C3 কে ভাই C3 তে ডেটাটা পাঠিয়ে দাও। এইভাবে কিন্তু ডেটা যায় না। এই জন্য একটা কনসেপ্ট আসছে আমাদের আইপি। এবার আইপির অনেক ধরনের টাইপ হয়। দেখুন, নেটওয়ার্ক একটা হিউজ একটা সিলেবাস। চেষ্টা করবো আপনাদেরকে একদিনে যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর। তো দেখুন, এই আইপি আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকলটা কি? ইন্টারনেট প্রোটোকলটা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে কোন কোন ডিভাইসগুলো রয়েছে অনলাইন, বা যদি ইন্টারনেট জগৎ ধরি, সেই ইন্টারনেট জগতে কোন কোন ডিভাইসগুলো রয়েছে ইন্টারনেটে অ্যাভেলেবেল, সেই ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করতে কিন্তু হেল্প করে আমাদের আইপি। আমরা যদি একটা ছোট এরিয়া ধরি, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, কারণ এখানে একটা ছোট নেটওয়ার্ক, একটা রাউটার ইনস্টল করেছে, 3টে কম্পিউটার কানেক্টেড। তাহলে এই 3টে কম্পিউটার যে কানেক্টেড, এখানে কম্পিউটারগুলোকে তো আইডেন্টিফাই করতে হবে নেটওয়ার্কের মধ্যে। এটা একটা নেটওয়ার্ক কনফিগার করা আছে, এটা হচ্ছে রাউটার। এবার এই যে নেটওয়ার্কটার মধ্যে কে কে রয়েছে অ্যাভেলেবেল, সেই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করে হচ্ছে আইপি। এবার যখন আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে থাকবো, তখন এক ধরনের আইপি কাজ করে, যেটাকে বলা হচ্ছে আপনার প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপিটা কি, আমি কি বললাম, আইপি হচ্ছে আর কিছু না। আইপি হচ্ছে একটা নেটওয়ার্ক বা ইন্টারনেট যাই বলুন না কেন, নেটওয়ার্কের মধ্যে কোন কোন ডিভাইসগুলো অ্যাভেলেবেল আছে, সেই ডিভাইসগুলোকে, পার্টিকুলার ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করে কিন্তু আইপি। এবার আইপি আমি জেনে গেলাম, এদের প্রত্যেকের একটা করে তাহলে আইপি রয়েছে। তাহলে এবার আমি যদি C1 যদি C2 কে ডেটা পাঠাতে চাই, তাহলে C1 কি করলে একটা আইপি থ্রু দিয়ে ডেটাটা পাঠিয়ে দিল, তাহলে C3 কাছে গিয়ে কিন্তু ডেটাটা রিসিভ হয়ে গেল। কিন্তু এখানে কোন কনসেপ্ট আসছে, আমরা যদি লোকাল এরিয়া নেটওয়ার্ক, যদি আমাদের কাছে ইন্টারনেটের কানেক্টিভিটি না থাকে, তাহলে আমাদের আসছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে আমার রাউটার ইনস্টল কিভাবে কাজ করে, এখানে যে আইপি গুলো থাকে, সেই আইপি গুলোকে আমরা বলি প্রাইভেট আইপি। যে আইপি গুলো এখানে কাজ করে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যে আইপি গুলো কাজ করে, সেই আইপি গুলোকে আমরা বলি প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি, ওকে। তো এই প্রাইভেট আইপিটা কি বা কিভাবে অ্যালট করে, দেখুন, যখন আপনি একটা রাউটারকে কনফিগার করবেন, প্রত্যেকটা রাউটারের কিন্তু একটা নিজস্ব আইপি থাকে। প্রত্যেকটা রাউটারের একটা নিজস্ব কি আইপি থাকে, প্রাইভেট আইপি থাকে। নিজস্ব একটা প্রাইভেট আইপি থাকে। মনে করুন এই যে প্রাইভেট আইপি 192.168.0.1, এটা হচ্ছে রাউটারটার আপনার প্রাইভেট আইপি। এবার এই রাউটারটার সাথে যখনই কোনো একটা ডিভাইস কানেক্ট হবে, যখনই কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট হবে, এই রাউটারটা সেই ডিভাইসটাকে কিন্তু একটা আইপি প্রোভাইড করবে। সেই আইপিটাও কিন্তু প্রাইভেট আইপি হবে। এই রাউটারটার আইপি ছিল 192.168.0.1। এবার এই রাউটারটার সাথে যখনই একটা ডিভাইস কানেক্টেড হবে, তখন কিন্তু রাউটারটা সেই ডিভাইসটাকেও কিন্তু একটা প্রাইভেট আইপি প্রোভাইড করবে, কারণ কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করার জন্য। এবার দেখুন, আগে যে সমস্ত রাউটারগুলো ছিল, আগে রাউটারগুলোতে ম্যানুয়ালি কনফিগার করতে হতো। আমরা যখন একটা রাউটারের সাথে একটা ডিভাইসকে যখন কানেক্ট করছি, আমাদেরকে ম্যানুয়ালি নেটওয়ার্কের কনফিগারেশন করতে হতো। এখন প্রত্যেকটা রাউটারে একটা প্রোটোকল থাকে। এবার প্রোটোকল এত আমি ডিটেলস বলছি না, জাস্ট ওভারভিউটা তো দিচ্ছি। এই রাউটারের মধ্যে একটা প্রোটোকল থাকে। এখনকার রাউটারগুলোতে ম্যাক্সিমাম রাউটারে কিন্তু এই ডিএইচসিপি প্রোটোকল, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল কনফিগার করা থাকে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এই রাউটারের সাথে যখনই আমরা ডিভাইস একটা কানেক্ট করলাম, অটোমেটিক রাউটার কিন্তু সেই ডিভাইসটাকে একটা মানে প্রাইভেট আইপি কিন্তু প্রোভাইড করে দেয়। এবার সেই প্রাইভেট আইপি গুলো দেখতে কেমন হয়, দেখুন, মনে করুন এই রাউটারটার প্রাইভেট আইপি হচ্ছে 192.168.0.1। এই রাউটারটার সাথে যখনই একটা ডিভাইস কানেক্ট হয়, মনে করুন এটা C1 ডিভাইস, এই C1 ডিভাইসটা যখনই কানেক্ট হবে, প্রথম 3টে ডিজিট কিন্তু সেম হবে, 192.168.0, এখানে অবধি কিন্তু সেম হবে। দেন লাস্ট যে বিটটা রাউটারের যদি 1 হয়, তাহলে সেই 1 বাদ দিয়ে বাকি কোনো না কোনো একটা একে কিন্তু অ্যালট করবে। এবার দেখুন, এই যে আইপি,
আইপি টাইপ তো অনেকগুলো আছে, আবার ভার্সনও কিন্তু অনেকগুলো আছে। এই যে ভার্সনটা, এই ভার্সনটাকে 4টে টোটাল বিট আছে, মানে 4টে টোটাল ডিজিট আছে। এই 4টে ডিজিটের যদি আইপি আমরা দেখি, তাহলে এই আইপি গুলোকে বলবো আইপি ভার্সন 4, এবং এখন বর্তমানে আইপি ভার্সন 6 চলছে। এবার রাউটারের যে আইপি গুলো, রাউটারের আইপি কিন্তু রাউটার এখনো কিন্তু প্রাইভেট আইপি যেগুলো প্রোভাইড করে ওগুলো কিন্তু সবই IP4ই দেয়। এবার এই যে 192.168.0. সামথিং যাই হোক না কেন, এই আইপি গুলো কি রকম হয় দেখুন। IP4 এর যদি কনসেপ্ট হয়, IP4 এর প্রত্যেকটা বিট, এই যে 192.168.0.1, এটা যদি রাউটারের আইপি হয়, এই রাউটারগুলোর IP4 ভার্সানে প্রত্যেকটা ডিজিট 0 থেকে 255-এর মধ্যে হবে, প্রত্যেকটা ডিজিট। মানে আপনার মিনিমাম আইপি হতে পারে 0.0.0 থেকে 255.255.255.255। এবার রাউটারের আইপি গুলো কিন্তু এইরকম হয় যে রাউটার আপনি যখন মানে কিনবেন, যদি দেখুন আমি যদি আপনাদেরকে এখন দেখাই, আমি যদি কমান্ড প্রম্পটে যাই, কমান্ড প্রম্পটে গিয়ে আমি কোশ্চেন নেব, আমি কোশ্চেন আগে কিছুক্ষণ পড়িয়ে দিই, তারপর আমি কোশ্চেন নেব। কনফিগ, দেখুন আইপি কনফিগ যখন করলাম, এই যে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস, কারণ আমার যে কম্পিউটারটা কানেক্টেড আমার মানে ওয়্যারলেস ওয়াইফাই থ্রু দিয়ে কিন্তু আমার ল্যানের, মানে ল্যানের থ্রু দিয়ে কিন্তু আমার কানেক্টেড নয়, আমার ওয়াইফাই থ্রু দিয়ে কিন্তু আমার রাউটারের সাথে কানেক্টেড। এখানে দেখুন এই যে ডিফল্ট গেটওয়ে যে আইপিটা আপনারা দেখছেন, এই আইপিটা হচ্ছে আমার রাউটারের আইপি। আর ওই রাউটারটা আমাকে কি করেছে, আমি যেহেতু রাউটারের সাথেই কমিউনিকেশনটা করছি, রাউটারটার সাথে কমিউনিকেশন যেহেতু করছি, রাউটার কিন্তু এই ডিভাইসটাকে, আমার যে ডিভাইসটা, যে ডিভাইসটা আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, এই ডিভাইসটা কিন্তু একটা আইপি প্রোভাইড করেছে, যে আইপিটা হচ্ছে 192.168.1.2। দেখুন প্রথম যে 3টে ডিজিট, এই যে ডটে রয়েছে 192, দেখুন এটাতে 192, প্রথম 3টে ডিজিট কিন্তু আমরা সেম দেখছি, শুধু লাস্টের বিটটা কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে রাউটার, ওই যে রাউটারটা যেটা এখানে ডিফল্ট গেটওয়েতে যে রাউটারটা দেখছি, এই রাউটারটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে আইপিটা প্রোভাইড করেছে। কারণ রাউটার, আমরা যদি একটা ছোট লোকাল, আমি এখন ইন্টারনেটের সাথে কানেক্ট আছি তাই আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারছি, কিন্তু আমরা যদি লোকাল এরিয়া নেটওয়ার্কের কথাই ভাবি, তখন কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কে যখন রাউটার 4টে ডিভাইস যদি ওর সাথে কানেক্টেড থাকে, তাহলে তাদের সাথে কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করার জন্য রাউটার কিন্তু প্রত্যেকটা ডিভাইসকে একটা করে প্রাইভেট আইপি কিন্তু প্রোভাইড করে, যে প্রাইভেট আইপি গুলোর 3টে ডিজিট কিন্তু সেম হয়, শুধু লাস্ট বিটটা কিন্তু একটা একটা করে চেঞ্জ হয়। ধরুন এটার সাথে আমি আরো একটা ডিভাইস কানেক্ট করলাম, তখন তাকেও কিন্তু রাউটার একটা আপনার আইপি প্রোভাইড করে দেবে। সেটা আপনার যেগুলো অলরেডি অ্যালার্ট হয়ে গেছে সেটা দেবে না, যদি ধরুন 6 অব্দি অ্যালার্ট হয়ে গেছে, তাহলে আপনার এটা 7 দেবে, বা 8ও দিতে পারে, যা হোক একটা দিতে পারে। এবার এই আইপি গুলো কেন, আমি আগেই আপনাদেরকে বললাম যে একটা নেটওয়ার্কের মধ্যে পার্টিকুলার ডিভাইস গুলোকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু অ্যাকচুয়াল আইপির কনসেপ্ট লাগে, কারণ নাহলে ডিভাইস গুলোকে আইডেন্টিফাই তো করতে হবে। ধরুন এই যে এটা ধরুন যদি এটা যদি C2 হয়, C2 যদি C1 কে ডেটা পাঠাতে যায় রাউটারের থ্রু দিয়ে, কিভাবে পাঠাবে, তখন এই আইপি থ্রু দিয়েই কিন্তু ডেটাটা পাঠাতে পারবে। তো এটাই গেল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা তো লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা চাইছি যে গুগলের যে সার্ভারটা আছে যেটা অস্ট্রেলিয়াতে আছে, সেই অস্ট্রেলিয়ার ডেটাকে আমি অ্যাক্সেস করব। তো যখনই অস্ট্রেলিয়ার ডেটাকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব, তখন আমাদেরকে কি করতে হবে, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে হবে, মানে আমাকে ইন্টারনেটের সাথে কানেক্ট হতে হবে। কারণ ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়া অলরেডি কানেক্টেড রয়েছে, আমার কাছে ইন্টারনেট নেই, মানে আমি এখন দুনিয়ার সাথে কানেক্টেড নেই। আর যদি আমি ধরুন গুগলের থেকে ডেটা আমরা নিতেও যাই, যদি গুগলের থেকে ওয়্যার কানেক্ট করে আমি বাড়ি অব্দি নিয়ে আসতে পারি, আমি এমনি নিয়ে আসতে পারবো, তাহলে সেই কস্টিং কিন্তু আমাকে খরচ করতে হবে। তা না করে আমার কাছে একটা ইজি উপায় আছে, আমি কি করলাম, ইন্টারনেটে কানেক্ট হয়ে গেলাম। কারণ ইন্টারনেট মানেই হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ক অলরেডি নিজেরা নিজেদের সাথে কানেক্ট হয়েই বসে আছে, আপনি যখনই তার সাথে কানেক্ট হয়ে যাবেন, আপনি কিন্তু সারা দুনিয়ার ডেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর সেই জন্যই কিন্তু আমাদেরকে রেন্ট দিতে হয়। একটা মোবাইল থেকে, ধরুন একটা মোবাইল থেকে যখন আমরা ডেটা ট্রান্সফার করি ল্যাপটপে, আমরা কি করি, একটা ডেটা কেবল কানেক্ট করে নিই, দিয়ে ট্রান্সফার করতে পারি। সেটা আমাদের সম্ভব হচ্ছে, একটা ডেটা কেবল কিনে নেওয়ার বেশি টাকা লাগে না, খুব কম টাকায় লাগে, সেই টাকা আমরা খরচ করে আমরা কিন্তু সেই জিনিসটা করতে পারি। কিন্তু সেটা যদি বলা হতো যে অস্ট্রেলিয়াতে একটা কম্পিউটার আছে, সেখান থেকে আপনি ডেটা ট্রান্সফার করুন, সেন্ড করুন, রিসিভ করুন, সেটা করতে গেলে কিন্তু ওই কানেক্টিভিটি আমরা তৈরি করতে পারবো না। আর সেই জন্য আমরা ইন্টারনেটের সাহায্য নিলাম, আমরা আইএসপি থেকে আমরা কি করলাম, ইন্টারনেট নিলাম।
যারা এখানে অ্যাডভোকেট আছেন বা যারা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ আপনাদেরকে কাজ করতে হলে কিন্তু এই যে পরের কনসেপ্ট এটার ওপরই কাজ করতে হবে। যদি ইনভেস্টিগেশনে হেল্প লাগে সেগুলোতেও কিন্তু এই কনসেপ্টটি আপনাদের আসবে। এবার আমরা কি করলাম, ইন্টারনেটের সাথে আমরা যুক্ত হচ্ছি। আমরা যখনই ইন্টারনেটের সাথে যুক্ত হব, তাহলে ইন্টারনেটেও যদি আমি গুগলকে ডেটা, আমার এই কম্পিউটার থেকে ডেটা পাঠাই, তাহলে গুগলকেও তো আইডেন্টিফাই করতে হবে। গুগলের কাছে তো অনেক ডিভাইস থেকে রিকোয়েস্ট আসছে, ও বুঝবে কি করে, চিনবে কি করে? সেই চেনার জন্য কিন্তু সেখানেও একটা আইপি লাগে। কারণ বললাম কি, যে একটা নেটওয়ার্কের মধ্যেও যেমন প্রত্যেকটা ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য একটা আইপি লাগে, সেটা প্রাইভেট আইপি, সেরকম ইন্টারনেট জগতেও ডিভাইস গুলো কে কখন কে কাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, কার থেকে রিকোয়েস্ট আমরা পাচ্ছি, কার থেকে রিকোয়েস্টটা রিসিভ করছি, এই রিকোয়েস্ট গুলোকে মেনটেন করার জন্য এবং তাকে সঠিক রিপ্লাই দেওয়ার জন্য আমাকে সেই ডিভাইস গুলোকেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তাই ইন্টারনেটে যখন আমরা কানেক্টেড হয়ে যাব তখনও কিন্তু একটা আইপির কনসেপ্ট চলে আসে, যে আইপি গুলোকে আমরা পাবলিক আইপি বলি। কারণ আমরা এখন অবধি কি ছিলাম, প্রাইভেট, নিজেরা নিজেদের মধ্যে একটা ছোট অফিস বানিয়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করছিলাম, একটা রাউটার দিয়ে জাস্ট আমরা কনফিগারেশনটা তৈরি করে নিয়েছিলাম। কিন্তু এখন আমরা কি করছি, বাইরের জগতের সাথে কানেক্ট হচ্ছি, যে বাইরের জগতের সাথে অলরেডি সবাই কিন্তু কানেক্টেড রয়েছে। তাহলে সেই বাইরের জগতের সাথে যখন আমরা, মানে বাইরের জগৎ মানে একটা পাবলিক নেটওয়ার্ক, সেই পাবলিক নেটওয়ার্কের থেকে যখন আমরা ডেটা কালেক্ট করব, পাবলিক নেটওয়ার্কে ইউজ করে যখন বিভিন্ন জায়গা থেকে আমরা ডেটা কালেক্ট করব, তখন আমাদেরকে আইএসপি থেকে যখনই ইন্টারনেটটা আমরা নেব, আইএসপি কিন্তু আমাদেরকে একটা আইপি প্রোভাইড করবে, যে আইপিটাকে বলা হচ্ছে পাবলিক আইপি। আর এই পাবলিক আইপি ছাড়া কিন্তু আমরা কখনোই কিন্তু কোনো ডিভাইসের সাথে, মানে বাইরের জগতের সাথে বা ইন্টারনেটের সাথে আমরা কমিউনিকেশন করতেই পারবো না। আর একটা কথা বলি, প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে সবসময় সিকিউর নেটওয়ার্ক। এই প্রাইভেট নেটওয়ার্কের ডেটা কিন্তু রাউটারের বাইরে কিন্তু যায় না। মানে রাউটারের বাইরে আপনার এই প্রাইভেট আইপি কনসেপ্ট কিন্তু, এই প্রাইভেট আইপি ইনফরমেশন কিন্তু রাউটারের বাইরে যাবে না। রাউটারের বাইরে কিন্তু প্রাইভেট আইপি ইনফরমেশন যাবে না, কারণ এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক। এবার দেখুন আমরা কি করছি, আমরা কি করলাম, আইএসপি থেকে আমরা ইন্টারনেট নিলাম, তার মানে আমরা কিন্তু পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেলাম। এবার পাবলিক নেটওয়ার্কের সাথে যখনই কানেক্ট হব, এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে কিন্তু একটা পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য একটা পাবলিক আইপি দেবে। যে আইপিটা যদি এক্সাম্পল ধরি 108.106.8.9, এটা জাস্ট অ্যাজ এ এক্সাম্পল ধরুন, এই আইপিটা আমাকে প্রোভাইড করলো, কারণ এই আইপিটা হচ্ছে পাবলিক আইপি। এই পাবলিক আইপিটা থ্রু দিয়ে কিন্তু আমরা বাইরের নেটওয়ার্কের সাথে কিন্তু নিজেদেরকে কমিউনিকেশন করার জন্য আমরা এই আইপিটাকে হেল্প নিতে পারবো। এবার দেখুন, এই পাবলিক আইপি যখনই আইএসপি আমাকে দিল, রাউটারকে যখনই পাবলিক আইপিটা দিল, এর সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে তাদের কিন্তু প্রত্যেকের পাবলিক আইপি কিন্তু সেম হয়ে যাবে, সেম। প্রত্যেকের পাবলিক আইপি কিন্তু সেম হবে। পাবলিক আইপি কিন্তু একটা রাউটারের সাথে যদি ইন্টারনেট কানেক্টেড থাকে, তাহলে ওই রাউটারটার সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবার কিন্তু পাবলিক আইপি সেম হবে। কারণ সবাই পাবলিকলি, কারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আলাদা আলাদা করে স্পেসিফিক দিতে পারবে না, দিলে আবার ইন্টারনেট থেকে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কানেকশন নিতে হবে। আপনি যেহেতু একটা কানেকশন নিয়েছেন এবং সেই কানেকশনটা আপনার রাউটারের সাথে এসে যুক্ত হয়েছে, এবং সেই রাউটারের সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড থাকবে সবার কিন্তু পাবলিক আইপি সেম হবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার, সবার যেহেতু পাবলিক আইপি সেম হয়ে যাচ্ছে, তাহলে কমিউনিকেশনটা কিভাবে করবে, কি করে বুঝবে যে এই ডিভাইসটা থেকে রিকোয়েস্টটা আসছে? এবার সেই কনসেপ্টে আসি। দেখুন, মনে করুন এটাকে আমি C1 ধরলাম, এটাকে C2 ধরলাম, এটাকে C3 ধরলাম, আর এটা তো আমার প্রিন্টার, এটাকে আমি ধরুন C4, আর এই কম্পিউটারটাকে C5। মনে করুন আমি কি বললাম, ইন্টারনেট আমার কাছে চলে এসেছে, আর ইন্টারনেটের সাথে ভায়া অনেকগুলো নেটওয়ার্কের থ্রু দিয়ে বা ভায়া আদার্স ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হয়ে গুগলের সাথে অলরেডি আইএসপি কানেক্টেড রয়েছে। এখানে ধরুন আইএসপি থেকে আমি ইন্টারনেট নিয়েছি। এবার পাবলিক আইপিটা জাস্ট এখানে একটু লিখে দিই, 108.106.8.9। ঠিকঠাক লেখা হলো না, যাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার C1 ধরুন গুগলকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। C1 এখানে কি করলো, ওর ব্রাউজারটা ওপেন করলো www. দেখুন এই যে ডেটাগুলো যাচ্ছে তারও কিন্তু প্রোটোকল ওয়াইজ ওরও কিন্তু ডেফিনেশন আছে, ওগুলোও কিন্তু এক্সপ্লানেশন দেওয়া যায়। কিন্তু যেহেতু 3 দিনের ক্লাস, আমাকে 3 দিনের হিসেবেই আমাকে আমার কোর্সটাকে সেট আপ করতে হয়েছে, তাই চেষ্টা করছি আপনাদের ডাউট যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। তো ধরুন এই কম্পিউটার থেকে C1 থেকে
www.google.com কেউ অ্যাক্সেস করতে চাইছে এবং সেখানে ধরুন হোয়াট ইজ কম্পিউটার এরকম একটা ডেফিনেশন সার্চ করছে গুগলের থ্রু দিয়ে। তো C1 যেহেতু ইন্টারনেটের থ্রু দিয়ে কানেক্টেড, তাহলে ও গুগল সার্চ করতে পারবে, কারণ গুগলের সার্ভারের ডেটাটা আছে, সেখান থেকে ফেচ হয়ে আপনি ডেটাটা পাবেন। সেটার জন্য আমার অলরেডি ইন্টারনেটের সাথে আমি কানেক্টেড রয়েছি। এবার আমি যখনই এখানে কিছু সার্চ করলাম, সেই রিকোয়েস্টটা প্রথম যাবে কার কাছে? এই রাউটারের কাছে। এই রাউটারের কাছে গেল, রাউটার কি করলো, তার আইএসপি কে ডেটাটা পাঠিয়ে দিল। দেন আইএসপি থ্রু হয়ে বিভিন্ন আইএসপি হয়ে ভায়া হয়ে গুগলের কাছে গেল। গুগলের কাছে যখন ডেটাটা গেল, গুগল দেখবে যে তার কাছে একটা পাবলিক আইপি থেকে একটা ডেটা, মানে একটা ডেটা রিকোয়েস্ট চেয়েছে, তার কাছে জানতে চেয়েছে হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটারের ডেফিনেশন জানতে চেয়েছে। ও কি দেখবে যে তার কাছে 108.106.8.9 এই আইপি থেকে রিকোয়েস্ট এসেছে। গুগল কি করবে, সেই রিকোয়েস্টটাকে প্রসেস করে ও কিন্তু যেই পথে ডেটাটা এসেছিল ওই পথেই আবার রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে। রিকোয়েস্টটা পাঠিয়ে দেওয়ার পর এবার হচ্ছে মেন কাজ। রিকোয়েস্টটা পাঠানোর পর রিকোয়েস্টটা কিন্তু রাউটারে এসে ওয়েট করবে। রাউটার এবার ডেটাটা পাঠাবে কিভাবে, কিভাবে পাঠাবে রাউটার? সবার তো পাবলিক আইপি সেম। তখন কিন্তু কনসেপ্ট চলে আসছে প্রাইভেট আইপির কনসেপ্ট। গুগল C1 রিকোয়েস্ট করেছিল, রাউটারের কাছে আসলো, সেখান থেকে গুগলের কাছে রিকোয়েস্ট গেল, গুগল রিপ্লাই ব্যাক করলো, সেই ডেটা কিন্তু এসে পৌঁছে গেছে রাউটারে। এবার রাউটারে কিন্তু ওটা শর্ট আউট করবে, কারণ সবার পাবলিক আইপি সেম। কার থেকে রিকোয়েস্ট এসেছিল সেটা শুধু একমাত্র কে জানে? রাউটার। কিভাবে জানে? দেখো, রাউটার যখন এই রাউটারের সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে, সেই ততগুলো ডিভাইস যখন নিজেদের সাথে কমিউনিকেশনটাকে এক্সটাবলিশ করার জন্য এই ধরুন প্রত্যেকটা ডিভাইসের যে আইপি আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু রাউটার তার কাছে একটা টেবিল আছে যেটাকে রাউটিং টেবিল বলে। ওই রাউটিং টেবিলের মধ্যে কিন্তু তার সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু স্টোর করে রাখা আছে, যে কোন প্রাইভেট আইপি থেকে কি রিকোয়েস্ট পাঠিয়েছিল তাকে। সেই ইনফরমেশন গুলো কিন্তু তার রাউটিং টেবিলে অলরেডি স্টোর করে রাখা আছে। তাহলে গুগল রিপ্লাই করে দিয়েছে, রাউটারের কাছে এসে হাজির। এবার রাউটারের কাজ হচ্ছে পার্টিকুলার যেই ডিভাইসটাকে রিকোয়েস্টটা পাঠিয়েছিল সেই ডিভাইসটাকে রিকোয়েস্টটাকে প্রসেস করে সেই রিপ্লাইটা সেই ডিভাইসকে পাঠানো। এবার রাউটার কি করলো, দেখলো রাউটার প্রথম কাজ, রাউটার জানে যে ওর কাছে 192.168.0.2 এই আইপি থেকে গুগলকে অ্যাক্সেস করা রিকোয়েস্ট এসেছিল এবং হোয়াট ইজ কম্পিউটারের ডেফিনেশন জানতে চেয়েছিল। রাউটার তখন কি করে, রাউটার কিন্তু অ্যাকচুয়ালি ভুলে গেছে, রাউটার শুধু আইপিটা মনে রেখেছে যে এই আইপি থেকে আমার কাছে রিকোয়েস্টটা এসেছিল। ও কিন্তু ওই আইপিটা যে এই মেশিনটার, নাকি এই মানে ট্যাবটার, নাকি এই ল্যাপটপটার, নাকি এই প্রিন্টারটার, ও কিন্তু ভুলে গেছে। ওর রাউটিং টেবিলে স্টেপ আছে যে আমার কাছে এই আইপি থেকে রিকোয়েস্ট এসেছিল। ও তখন কি করে, একটা রিকোয়েস্ট পাঠায়, যে রিকোয়েস্টটাকে বলে ARP রিকোয়েস্ট, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল রিকোয়েস্ট, যেটাকে বলা হয় ARP রিকোয়েস্ট, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা কি? তাই রিকোয়েস্টের মাধ্যমে রাউটার কি করে, যতগুলো ডিভাইস ওর সাথে কানেক্টেড আছে প্রত্যেকটা ডিভাইসকে বলতে চাই যে ভাই তোমাদের মধ্যে কে আছো 192.168.0.2, তোমাদের মধ্যে এই আইপিটা কার? এবার যেহেতু রাউটারের সাথে সবাই কানেক্টেড এবং নেটওয়ার্কিং এর কনফিগারেশনটাও করা আছে, অটোমেটিক কিন্তু C1 রিপ্লাই করে দেবে রাউটার ওই আইপিটা আমার। তখনই কিন্তু অটোমেটিক C1 কে রাউটার ওই রিপ্লাইটা যে ওর কাছে এসেছিল ওই রিপ্লাইটা কিন্তু C1 কে পাঠিয়ে দেবে। এবার একটা ছোট আমি এইভাবে কিন্তু অ্যাকচুয়াল আমাদের নেটওয়ার্কটা কাজ করে। এবার দেখুন, মনে করুন আমি ছোট একটা এক্সাম্পল দিই। ধরুন কেউ একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সেটা ফেক অ্যাকাউন্ট হতে পারে, রিয়েল অ্যাকাউন্ট হতে পারে। জাস্ট তাহলে আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, পাবলিক আর প্রাইভেটের কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন এই কম্পিউটারটা থেকে www.facebook কেউ অ্যাক্সেস করছে, facebook.com কেউ অ্যাক্সেস করছে, সেখানে একটা প্রোফাইল ক্রিয়েট করছে। কি প্রোফাইল? না ফেক অ্যাকাউন্ট। ফেক অ্যাকাউন্ট, আমি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে ক্রাইম, আমি ক্রাইমটা নিয়েও বলবো অনেক কিছু। তো আমি এই কনসেপ্টটাই, প্রাইভেট আর পাবলিকের কনসেপ্টটা কাদের জন্য ভালো কাজের জিনিস, এই দুটো জিনিস কেন এত ইম্পর্টেন্ট, সেটার জন্য আমি অ্যাকচুয়ালি এক্সাম্পলটা দিচ্ছি। তো www.facebook.com, মনে করুন www.facebook.com কেউ অ্যাক্সেস করছে, করে ওখানে কি করছে, সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ফেক অ্যাকাউন্ট। তাহলে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তাকে নেম দিতে হচ্ছে, তার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, ফোন নাম্বার, মেল আইডি,
পাসওয়ার্ড, এই সমস্ত ডেটাগুলো কিন্তু তাকে দিতে হচ্ছে। দেওয়ার পর প্রোফাইলটা যখনই ক্রিয়েট করলো, এই কম্পিউটারের থেকে রাউটারের কাছে রিকোয়েস্ট গেল, আইএসপি থ্রু হয়ে ফেসবুকের সার্ভারে গিয়ে ডেটাটা স্টোর হয়ে গেল। ফেসবুক যখন সার্ভারে ডেটাটাকে স্টোর করবে, তখন কিন্তু এখানে প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য যতগুলো ডেটা ও দিয়েছিল সেই ডেটাগুলো যেমন স্টোর করবে, সেরকম যে আইপি থেকে রেজিস্ট্রেশনটা হয়েছে, মানে যে ইন্টারনেট ইউজ করে বা যে ইন্টারনেটের পাবলিক আইপি ইউজ করে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে, সেই আইপিটাকেও কিন্তু ওর লগে কিন্তু ও স্টোর করে রাখবে। ইন ফিউচারে যদি ফেক অ্যাকাউন্ট বানিয়ে কেস হবে, ইন ফিউচারে কেউ না কেউ কমপ্লেন করবে যে আমার ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, সেখান থেকে ভুলভাল কিছু কাজকর্ম হচ্ছে। এবার যখনই এটা রিপোর্ট হবে, তখনই কি হবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি ইনভেস্টিগেশন শুরু করবে, দেখবে যে এই প্রোফাইলটা কে ক্রিয়েট করেছিল, তার সমস্ত ডিটেলসটা ফেসবুকের থেকে কালেক্ট করার জন্য রিকোয়েস্ট করে ফেসবুককে। ফেসবুক কিন্তু ওর প্রোফাইলের ডিটেলসটা যেমন প্রোভাইড করবে, সেই রকম ফেসবুক ওর সাথে কিন্তু একটা আইপিও প্রোভাইড করবে, যে আইপি থেকে রেজিস্ট্রেশনটা করা হয়েছে সেই আইপিটাও দেবে এবং তার টাইম স্ট্যাম্পটাও দেবে, কোন টাইমে রেজিস্ট্রেশনটা হয়েছে। এবার টাইম স্ট্যাম্পটা কেন কি, দেখুন এগুলো বোঝাতে গেলে ডাইনামিক আইপি আবার স্ট্যাটিক আইপির কনসেপ্টে চলে আসছে, কিন্তু ওসব বলতে গেলে আমার আজকেই 12টা বেজে যাবে। তো আমি চেষ্টা করছি যতটা না বললে নয় ততটুকু কভার করার। এবার ফেসবুকের থেকে ল এনফোর্সমেন্ট এজেন্সি যে ইনভেস্টিগেশন অফিসার, উনি কি করলেন, ডেটা কালেক্ট করলেন। ডেটা কালেক্ট করার সময় প্রোফাইলের ডিটেল যা যা দিয়েছিল সেগুলো তো প্রোভাইড করলোই, করার পর তাকে একটা পাবলিক আইপিও দিল। পাবলিক আইপিও তাকে একটা প্রোভাইড করলো যে এই টাইমটা স্ট্যামে, এই 25/6/2026 তারিখ প্রোফাইলটা ক্রিয়েট হয়েছিল এবং তার টাইম ছিল 21:15 এই টাইমে প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে এবং এই পাবলিক আইপি ইউজ করে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে। এবং এই পাবলিক আইপিটা দেখুন, এবার এই পাবলিক আইপি তো সবার সেম, তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? তখন কিন্তু আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রাইভেট আইপির কনসেপ্টে যেতে হবে, কারণ আমাদের প্রাইভেট আইপি দিয়েই একমাত্র কিন্তু এই কেসটাকে সলভ করা দরকার, মানে পসিবল। আর না হলে যে অফিসে রাউটারটা আছে বা যে অফিসে, দেখুন পাবলিক আইপি থ্রু দিয়ে যখন আমরা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে যখন আমরা ইন্টারনেট নেব, তখন আমাদেরকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হয়। ডকুমেন্টস প্রোভাইড করে আমাদেরকে ইন্টারনেট সার্ভিসটা নিতে হয়। আর যে সার্ভিসটা নেব বা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবো আইএসপি থেকে ইন্টারনেট নেওয়ার জন্য, প্রত্যেকটা কানেকশনের সাথে কিন্তু একটা ফোন নাম্বার কানেক্টেড থাকে। আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ইউজ করেন তাহলে সেখানে একটা ল্যান্ড নাম্বার থাকবে। এবার দেখুন আমি আপনাদেরকে যদি দেখাই, এখন যদি আমি ধরুন এখানে সার্চ করলাম হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি যদি করি, এখানে দেখুন একটা আইপি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার পাবলিক আইপি। এটা আমাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়েছে, আমার ভারতীয় এয়ারটেল, মানে আমার যে এয়ারটেল ব্রডব্যান্ড কানেকশন আছে, ও আমাকে এই আইপিটা দিয়েছে। এই আইপিটা থ্রু দিয়েই কিন্তু আমি সারা দুনিয়ার সাথে কানেক্ট হতে পারছি। এবার আমি যদি এখন একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই ফেসবুকের লগে কিন্তু এই আইপিটাই গিয়ে স্টোর হয়ে যাবে। ইন ফিউচারে এই আইপিটা থেকে কিন্তু আমার যে কানেকশনটা আছে, আমার যে মোবাইল কানেকশনটা বা ওর আন্ডারে কি কানেকশন আছে, সেই কানেকশন ডিটেলসটাও কিন্তু বের করা সম্ভব। পুরোপুরি এই আইপি থেকে কিন্তু যে কানেকশনটার এগেনস্টে আছে তার মোবাইল নাম্বারটাও কিন্তু ডিটেক্ট করা সম্ভব। তখন চলে আসবে আমাদের আইপিডিআর বা আইপি অ্যালোকেশনের কনসেপ্ট। তো আপনাদেরকে এখন আমি বোঝাচ্ছি প্রাইভেট আর পাবলিক। তাহলে পাবলিক আইপিটা আমি তো আইডেন্টিফাই করলাম, তার মানে রাউটারটা আমার আইডেন্টিফাই হয়েছে, এর মধ্যে কোন ডিভাইসটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি। সেই ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে গেলে আপনাকে হতে পারে সেই অফিসে ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনাকে প্রত্যেকটা ডিভাইসকে আপনাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কে কাজটা করতে পারে। আপনাকে হতে পারে আপনাকে লগ চেক করতে হবে, আপনাকে ব্রাউজার চেক করতে হবে, ব্রাউজার গুলো দেখতে হবে, ব্রাউজার থেকে যদি ক্রিমিনাল হয় সে ডিলিট করে দেবে ডেটা। তখন একটা কাজ করা যেতে পারে। এখন একটা কনসেপ্ট আছে, আমি আপনাদেরকে বললাম যে প্রাইভেট আইপির ইনফরমেশন কিন্তু রাউটারের বাইরে কিন্তু যায় না, কিন্তু সেই ডেটাগুলোও কালেক্ট করা পসিবল। কারণ এখন যে ধরুন এয়ারটেল, ভোডাফোন বা আপনার জিও, যেই ব্রডব্যান্ডেরই কানেকশন আমরা নিই না কেন, ওই রাউটারটা কিন্তু ওই কোম্পানি দিয়ে যায়। এই যে আমার এয়ারটেলের কানেকশন, আমাকে কিন্তু এয়ারটেল ব্রডব্যান্ড কিন্তু আমাকে এয়ারটেলের একটা রাউটার আমাকে অলরেডি দিয়ে গেছে। তাহলে যেহেতু এটা এয়ারটেলের নিজস্ব দেওয়া, এয়ারটেল কিন্তু এই প্রাইভেট আইপির ডেটাগুলোও কিন্তু কালেক্ট করে। তাহলে আপনি কিন্তু চাইলে এয়ারটেলের থেকে রাউটারটার লগও কিন্তু আপনি চাইতে পারেন, অথবা রাউটার ফরেনসিক করে আপনাকে রাউটার থেকে রাউটিং টেবিলের ডেটাগুলোকেও আপনি এক্সট্রাক্ট করতে পারেন, এবং ওই টাইম স্ট্যাম্পে যদি আপনি ডেটাটাকে অ্যানালিসিস করেন তাহলে অ্যাকচুয়াল কোন ডিভাইসটা এই কাজটা করেছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব।
তো এই গেল আপনার পাবলিক আর প্রাইভেট আইপির কনসেপ্ট। এছাড়াও আরো দুটো আইপি আছে, সেটা হচ্ছে ডাইনামিক আইপি আর একটা হচ্ছে আপনার স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপি কি? স্ট্যাটিক আইপি হচ্ছে ফিক্সড আইপি। যে আইপি গুলো, এই ধরুন আমার যে আইপিটা আপনারা দেখলেন, এই হোয়াট ইজ মাই আইপি করে যে আইপিটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু স্ট্যাটিক আইপি। কারণ এটা ব্রডব্যান্ড কানেকশনে ম্যাক্সিমাম স্ট্যাটিক আইপি দেয়। ইন ফিউচারে কালকে যদি আমি হোয়াট ইজ মাই আইপি করি, আমার কিন্তু এই আইপিটাই আসবে, কারণ ব্রডব্যান্ড কানেকশন আমাকে স্ট্যাটিক আইপি দিয়েছে, আইপিটা চেঞ্জ হবে না। কিন্তু আপনার যে মোবাইলে যে ইন্টারনেটটা ইউজ করেন, মোবাইল ফোনে যে ইন্টারনেটটা আপনি ইউজ করেন, সেই মোবাইল ফোনের যে ইন্টারনেটটা, সেই ইন্টারনেটটা টাইপটা হচ্ছে ডাইনামিক আইপি। কারণ মোবাইলের ইউজার প্রচুর ইউজারকে এত এত আইপি দিতে গেলে, পাবলিক আইপি দিতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। সেই জন্য যখন যে মোবাইলটা ইউজ করবে না, সেই আইপিটা কিন্তু তখন অন্য কাউকে দিয়ে দেবে। যখন কোনো একটা আইপি আপনি ইউজ করছেন না, তখন কিন্তু অন্য কাউকে দিয়ে দেবে। তো যে আইপি গুলো ইন্টারনেটে, যে আইপি গুলো, যে পাবলিক আইপি গুলো টাইম বেসিসে, ধরুন আপনি ইন্টারনেটটা ডিসকানেক্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা মোবাইলের ইন্টারনেট ইউজ করেন আপনারা চেক করে দেখে নেবেন। আপনারা হোয়াট ইজ মাই আইপি করে আপনার আইপিটা দেখবেন, কিছুক্ষণ পর ইন্টারনেটটা বন্ধ করবেন, বন্ধ করার পর 10 মিনিট পর আবার ইন্টারনেটটা চালু করবেন। হয়তো সেম আসতে পারে, কিন্তু 10-15 মিনিট চালু মানে বন্ধ রাখার পর আপনি আবার ইন্টারনেটটাকে অন করে আবার হোয়াট ইজ মাই আইপি করে আইপিটা দেখতে যাবেন, দেখবেন আপনার এই আইপিটা চেঞ্জ হয়ে গেছে। কারণ মোবাইলের আইপিটা ডাইনামিক, ওর ভ্যালুটা মাঝে মাঝে চেঞ্জ হয়। এবার এই জন্য ধরুন ফেসবুক ফেক অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে টাইম স্ট্যাম্পটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে। আমি যদি টাইম স্ট্যাম্প ভুল করে দিই, যে ধরুন একটা আইপি আমি পেলাম, আইপি পাওয়ার সাথে তার টাইম এবং ডেট, এই দুটো জিনিসকে যদি আমরা ভুল করে দিই, তাহলে কিন্তু অন্য লোক ডিটেক্ট হয়ে যাবে। কারণ আইপিটা যদি স্ট্যাটিক হয় কোনো অসুবিধা নেই, আপনি সঠিক লোককেই ধরতে পারবেন। কিন্তু যদি আইপিটা ডাইনামিক হয়, ডাইনামিকে কি হয়, টাইম টু টাইম আপনার যখন তখন ডেটা মানে আইপি চেঞ্জ হতে পারে। আপনি এখন যে আইপিটা ইউজ করছেন, এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, যে আইপিটা ফেসবুকের লগে স্টোর হবে, 10 মিনিট পর ইন্টারনেট অফ করে আপনি যখন আবার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে কিন্তু আইপি লগে কিন্তু আলাদা আইপি স্টোর হবে। তো টাইম বেসিসে এই আইপি গুলো কিন্তু আপনার চেঞ্জ হয়, সেই আইপি গুলোকে আমরা ডাইনামিক আইপি বলি। আর ডাইনামিক আইপি যখন আপনি দেখবেন কোনো ক্রাইম ইনভেস্টিগেশনের সময়, যখন আপনার ডাইনামিক আইপি দেখবেন, তখন কিন্তু অবশ্যই ডাইনামিক আইপির সাথে যে আপনাকে টাইম স্ট্যাম্পটা একদম অ্যাকিউরেট দিতে হবে। যদি টাইম স্ট্যাম্প অ্যাকিউরেট না দেন, তাহলে ওই আইপিটার এগেনস্টে কোন কানেকশন আছে বা কোন ফোন নাম্বারটা আছে, সেই ফোন নাম্বারটাকে মানে আইডেন্টিফাই করা কিন্তু খুব টাফ হয়ে যাবে আমাদের জন্য। এবার আপনাদেরকে এতগুলো কথা কেন বললাম? কারণ আমরা এখন কাজ করছি সাইবার সিকিউরিটি নিয়ে। সাইবার সিকিউরিটি, কারণ সাইবারকে আমরা সিকিউরিটি প্রোভাইড করব। এই সাইবারকে সিকিউরিটি প্রোভাইড করতে গিয়ে আমাদেরকে কিন্তু এতগুলো কনসেপ্ট আমাদেরকে জানতে হলো। কেন? কারণ সাইবার মানেই তো আমার এনিথিং রিলেটেড টু কম্পিউটার, নেটওয়ার্ক, ইন্টারনেট, ডিজিটাল টেকনোলজি। তাহলে এই জিনিসগুলোকে যখন আমরা সিকিউরিটি প্রোভাইড করব, তখনই কিন্তু আমরা কি বলবো, সেটাকে সাইবার সিকিউরিটি বলবো। তো সাইবার সিকিউরিটির কনসেপ্ট আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর আমি কিন্তু নেক্সট টপিকে যাব, যেটা হচ্ছে আপনার এথিক্যাল হ্যাকিং। এবার আমাকে বলুন, আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন, যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। একজন জিজ্ঞাসা করেছেন মোবাইল ডেটা ডাইনামিক আইপি, ওয়াইফাইটা স্ট্যাটিক। দেখুন, মোবাইলে ওয়াইফাই থাকতে পারে, যিনি বলছেন আমি তাকে বলছি, আমার মোবাইলে আমি হটস্পট ক্রিয়েট করলাম, আমার মোবাইলে ইন্টারনেট আছে, আমি মোবাইলে হটস্পট ইউজ করলাম, হটস্পট ইউজ করে আমি 10টা ডিভাইসে কানেক্ট করে দিলাম। মোবাইলের আইপিটাই তো আমার ডাইনামিক আইপি। যদি হটস্পট ইউজ করে আমি যদি আরো 10টা ডিভাইসকে কানেক্ট করিয়ে দিই, আমার মোবাইলের টাইম বেসিসে আমি যদি ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে আবার চালু করি, আমার কিন্তু আইপি চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওয়াইফাই এর সাথে কানেক্টেড যে ডিভাইস গুলো আছে, মোবাইলের সাথে হটস্পটের থ্রু দিয়ে যদি কানেক্টেড ডিভাইস গুলো থাকে, তাহলে সেই ডিভাইস গুলো আপনার হয়ে যাবে ডাইনামিক আইপির আন্ডারেই। এবার এই যে ব্রডব্যান্ডের কানেকশনে স্ট্যাটিক, এটা কিন্তু বলা ভুল। আমাকে আজকে স্ট্যাটিক আইপি দিয়েছে, কালকে আমাকে স্ট্যাটিক আইপি নাও দিতে পারে, কারণ ব্রডব্যান্ডের কানেকশন বন্ধই হয় না, ও সারাদিন চলতে থাকে। ওর কোনো কখনোই আমি কানেকশন যেদিন নিয়েছিলাম সেদিনেই আমার কানেক্ট করা হয়েছে, আমি কারেন্ট যখন গেছে তখনই ডিসকানেক্ট হয়েছে। কিন্তু আমার স্টাডি করার জন্য বা পড়ানোর জন্য আমার অলরেডি ওর সাথে ব্যাটারি কানেক্ট করা আছে, আমার আইপি চেঞ্জও হয় না। এবার ব্রডব্যান্ড কানেকশনে কি হয়, ব্রডব্যান্ড কানেকশনে ম্যাক্সিমাম ব্রডব্যান্ড কিন্তু এখনো স্ট্যাটিক আইপি দিচ্ছে। স্ট্যাটিক আইপি মানে যে আইপি গুলো চেঞ্জ হয় না। এবার স্ট্যাটিক আইপির যদি অ্যাকচুয়াল কনসেপ্ট আমাদেরকে বুঝতে হয়, তাহলে ওয়েবসাইটের আইপির কথা চলে যেতে হবে। ওয়েবসাইটের আইপি দেখুন, আমরা একটা সাপোজ একটা ওয়েবসাইটকে চালাতে গেলে, একটা ওয়েবসাইটকে যদি আমরা কন্টিনিউ করতে চাই, তাহলে একটা ওয়েবসাইটকে চালাতে গেলে দুটো জিনিসের আমাদের দরকার হয়, ডোমেন আর একটা হচ্ছে হোস্টিং।
ডোমেন আর হোস্টিং, যদি আমি আপনাদেরকে স্পেকট্রাম ইনফোটেকের ওয়েবসাইটটা আমি আপনাদেরকে এখন দেখাই, স্পেকট্রাম ইনফোটেকের অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি সাপোজ যদি মেন ওয়েবসাইটটাই দেখাই .co.in, এই যে ওয়েবসাইটটা স্পেকট্রাম ইনফোটেকের, এটা মেন ওয়েবসাইট spectruminfotech.co.in, এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা আমরা দেখছি www.spectruminfotech.com, এই .co.in spectruminfotech.co.in, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার এগেনস্টেও কিন্তু আইপি আছে। এটারও একটা কনসেপ্ট আছে। দেখুন, আমরা যদি ওয়েবসাইটের এগেনস্টে একটা আইপি আছে, আমরা যদি আপনাকে বলতাম স্পেকট্রাম ইনফোটেকের ওয়েবসাইট হচ্ছে 116.216.10.5, এটা যদি আপনাদেরকে বলি আপনাদের মাথায় থাকবে না, ভুলে যাবেন। আর সেই জন্যই এই ডোমেন নেম সিস্টেমের কনসেপ্ট আসছে। এই আইপিটাকে একটা পার্টিকুলার ডোমেনে কনভার্ট করে দেওয়া হয়েছে। এই আইপিটার সাথে আমার স্পেকট্রাম ইনফোটেক সামথিং সামথিং .co.in আমার কানেক্টেড রয়েছে। আপনারা যখনই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, আপনারা কিন্তু এই আইপিটাকেই অ্যাক্সেস করছেন। এবার এই ওয়েবসাইটের এগেনস্টে যে আইপি গুলো থাকে, সেই আইপি গুলো স্ট্যাটিক হয়। কেন হয় সেটা আমি আপনাকে বলছি, একটু বলে দিই, তাহলে আপনাদের স্ট্যাটিক ডাইনামিক এগুলোর মোটামুটি কনসেপ্টটাও দেওয়া হয়ে যাবে। দেখুন, একটা ওয়েবসাইটকে চালাতে গেলে কি বললাম, দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে আপনার হোস্টিং। ডোমেনটা হচ্ছে যে একটা ডোমেন তো আপনার লাগবেই, এই যে নেমটা সুন্দর একটা নেম আপনি পাচ্ছেন, এই ডোমেন নেম, এটা হচ্ছে ডোমেন। এবং এই যে ওয়েবসাইটটাকে যখন আপনি ওপেন করছেন, আপনি দেখছেন অনেক কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট গুলো কিন্তু সার্ভারে আছে, সেই সার্ভার থেকে কিন্তু ফেচ হয়ে আপনি কি করছেন, ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এবং ডোমেনটাকে অ্যাক্সেস করলেই দেখতে পাচ্ছেন। এই যে সার্ভারটা, ধরুন এই সার্ভারটাকে বলা হচ্ছে হোস্টিং। তার মানে একটা ওয়েবসাইটকে চালাতে গেলে দুটো জিনিস লাগে, ডোমেন আর হোস্টিং। এবার মনে করুন ডোমেনটা আমি পারচেস করেছি গোডাডি থেকে, আর হোস্টিংটা আমি পারচেস করেছি নেমচিপ কোম্পানি থেকে। নেমচিপে আমার সার্ভার আছে, এটা একটা আলাদা কোম্পানি, এদের কাছে সার্ভার, আর ডোমেনটা আমার গোডাডি থেকে। তাহলে নেমচিপের সাথে আমাকে ডোমেনটাকে তো কানেক্ট করাতে হবে, আমি আইপি থ্রু দিয়ে কনফিগার করে দিলাম। যখনই কেউ ডোমেনটা অ্যাক্সেস করতে যাবে, তখনই আমার কিন্তু নেমচিপের যে সার্ভারটা আছে তার থ্রু দিয়ে কিন্তু লোক ডেটাগুলো দেখতে পাবে। এবার আমার ডোমেনের আইপি যদি স্ট্যাটিক না হয়ে ডাইনামিক হয়, দিন দিন যদি চেঞ্জ হয়, তাহলে নেমচিপকে বারবার কানেক্ট করতে পারবে, হবে না তো। কারণ নেমচিপের সাথে আমাকে পার্মানেন্টলি আমার ডোমেনটাকে কানেক্ট করে দিতে হবে, এটা সম্ভব নয় প্রতিদিন আমি নেমচিপ, এই ডোমেনের আইপি চেঞ্জ হবে আর সেই আইপিটাকে আমাকে আবার নেমচিপে কনফিগার করা, এটা পসিবল নয়। সেই জন্য ডোমেনের যে আইপি গুলো, এগুলো স্ট্যাটিক আইপি, স্ট্যাটিক আইপিটা হোস্টিং এর সাথে অলরেডি কনফিগার করা থাকে। ইন ফিউচারে যাতে প্রবলেম না হয়, এইখানে যে আইপি গুলো ভ্যালু চেঞ্জ হয় না, সেই আইপি গুলোকে আমরা অ্যাকচুয়াল বলি কি না, স্ট্যাটিক আইপি। এখানে কেউ একজন প্রশ্ন করেছে, রেল স্টেশনে যে ওয়াইফাই থাকে বা আদার্স কোম্পানিতে দুটোই আইপি থাকে, ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক। দেখুন, ডিপেন্ড করে, আমি কি বললাম ডাইনামিকটাই, আর কদিন পরে সব হয়তো ডাইনামিক আইপি দেবে, কিন্তু এখনো দেখছি ব্রডব্যান্ড কোম্পানিগুলো মানে স্ট্যাটিক আইপি প্রোভাইড করছে। মানে রেল স্টেশনে কি আইপি প্রোভাইড করছে ওটা আইপি দেখলেই বোঝা যাবে, মানে সেটা ডাইনামিক না স্ট্যাটিক। আর সেই জন্য টাইম স্ট্যাম্পের কনসেপ্টটা আসছে। অনেকে কি করে, রেল স্টেশনে গিয়ে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল, তখন রেল স্টেশনের আইপি আছে, তখন সেই লোককে আইডেন্টিফাই করা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়, তখন অন্যদিকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, আরো অনেক ডেটা থাকে, সেই ডেটাগুলো থ্রু দিয়ে আমার মানে আইডেন্টিফাই করা যায়। দেখুন, একটা ক্লাসে এত কিছু অ্যানালিসিস করা বা বলা পসিবল নয়, সেই জন্য আমি আলাদা ক্লাসও করাই। আমি অ্যাডভান্স লেভেলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এবং ডিজিটাল ফরেন্সিক্স, সাইবার সিকিউরিটি, ভিএপিটি অনেক কিছু করাই, যেটা আমি শেষ দিনে আপনাদের বলে দেবো ডিটেলস, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, আমি এরপরে আমি চলে যাব এথিক্যাল হ্যাকিং এর কনসেপ্ট, যে এথিক্যাল হ্যাকিংটা কি। আমরা সাইবার সিকিউরিটি বুঝলাম, এরপর এথিক্যাল হ্যাকিং এ যাব, কিন্তু এথিক্যাল হ্যাকিং এ যাওয়ার আগে আমরা একটু সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এবং ডিজিটাল ফরেন্সিক এগুলোতেও তো যাব। তো সেই জন্য এথিক্যাল হ্যাকিং এ যাওয়ার আগে আমি একটা কনসেপ্ট একটু আপনাদেরকে বলে দিই, ক্রাইম নিয়ে একটু আলোচনা করে দিই। ক্রাইম, এই ক্রাইমটা কি, কারণ এথিক্যাল হ্যাকার বোঝানোর আগে একটু ক্রাইমটা সম্পর্কে বলে দিলে একটু ভালো হবে আপনাদের জন্য। দেখুন, ক্রাইম মানে হচ্ছে এনিথিং, মানে যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি, যে ইলিগাল অ্যাক্টিভিটি গুলো করলে আপনারা লয়ের দ্বারা, মানে আইনের দ্বারা আপনার পানিশমেন্ট পাবেন। এমন একটা অ্যাক্টিভিটি করলেন, সেই অ্যাক্টিভিটি গুলো করলে কি হলো, আপনাকে লয়ের দ্বারা মানে আইনের দ্বারা আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, সেই টাইপের অ্যাক্টিভিটি গুলোকে কিন্তু বলা হয় ক্রাইম। মানে লয়ের দ্বারা পানিশেবল যেই অ্যাক্টিভিটি গুলো, যেগুলো করলে আপনাকে লয়ের দ্বারা আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, সেই অ্যাক্টিভিটি গুলোকেই বলা হচ্ছে কি ক্রাইম। এবার দেখুন, ক্রাইম বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন টাইপের কিন্তু ক্রাইম হয়।
কিন্তু মেন যদি আমরা ক্রাইমের পার্টটা দিকে দেখি, দু ধরনের ক্রাইম হয়। সেটা একটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্রাইম, টিসি শর্ট ফর্ম বলে দিলাম, আর একটা হচ্ছে আপনার সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম, এই যে টিসি ট্র্যাডিশনাল ক্রাইম, এই ট্র্যাডিশনাল ক্রাইমটা কি না, ট্র্যাডিশনাল ক্রাইম হচ্ছে সেই ক্রাইমগুলো যে ক্রাইমগুলো পার্টিকুলার কোনো একটা ফিজিক্যাল প্লেসে ঘটে। এই যে পার্টিকুলার ফিজিক্যাল প্লেসে ঘটে বলতে দেখুন, একটা লোক ধরুন এ বি কে খুন করে দিল, এই যে খুনের ঘটনাটা ঘটছে এটা কিন্তু কোনো একটা ফিজিক্যাল প্লেসে ঘটছে। যে প্লেসটাকে যখন ইনভেস্টিগেশন অফিসার ইনভেস্টিগেশন করবে, যে স্থানটাতে বা যে প্লেসটাতে ঘটনাটা ঘটেছে সেই প্লেসটাকে ইনভেস্টিগেশন অফিসার গিয়ে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, দেখতে পারবে চোখে। তাহলে যে কেসগুলো মানে যে ক্রাইমগুলো পার্টিকুলার কোনো একটা ফিজিক্যাল প্লেসে ঘটছে, ধরুন কেউ কারো বাইক চুরি করে নিয়ে চলে যেতে পারে, সেটা একটা স্থান থেকে যেটা বাইকটা চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ কারো মোবাইল চুরি করে নিয়ে চলে গেল, এই সমস্ত ক্রাইমগুলোই কিন্তু আপনার পার্টিকুলার ফিজিক্যাল প্লেসে হচ্ছে। তাহলে যে ক্রাইমগুলো পার্টিকুলার একটা ফিজিক্যাল প্লেসে এক্সিকিউট হচ্ছে সেই ক্রাইমগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি কি ট্র্যাডিশনাল ক্রাইম। আর একটা ক্রাইম আছে কি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম হচ্ছে কি না, যে ক্রাইমগুলো সাইবার স্পেসে ঘটছে সেই ক্রাইমগুলোকে আমরা বলি কি সাইবার ক্রাইম। এবার আপনাদের প্রশ্ন হবে যে স্যার আপনি তো ফিজিক্যাল প্লেসটা বললেন, ভালো করে বুঝতে পেরে গেলাম, এই সাইবার স্পেসটা আবার কি জিনিস? দেখুন সাইবার স্পেস সম্পর্কে অলরেডি আমি আপনাদেরকে এক্সপ্লানেশন দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমি একটু জাস্ট বলে দিই। সাইবার স্পেস আমি কি বললাম, যে ক্রাইমগুলো সাইবার স্পেসে ঘটে সেই ক্রাইমগুলোকে আমরা কি বলছি সাইবার ক্রাইম। এবার দেখুন সাইবার মানে তো অলরেডি বলে দিয়েছি আমি, কম্পিউটার, নেটওয়ার্ক, ইন্টারনেট, ডিজিটাল টেকনোলজি, এগুলো হচ্ছে সাইবার। তাহলে স্পেস ধরুন একটা যদি ছোট এক্সাম্পল দিই, C1 আর C2, C1 C2 দুজন দুজনের সাথে কানেক্টেড রাউটারের থ্রু দিয়ে, C1 C2 সাথে কানেক্টেড। এবার C1-এ রাম নামের একটি ব্যক্তি প্রতিদিন বসে কিন্তু ও অ্যাক্সেস করে কম্পিউটারটা, C2টাও কিন্তু ধরুন মিস্টার বিন, আমি ধরলাম বিনই লিখলাম, মিস্টার বি যদি ধরি, বি অ্যাক্সেস করে C2 কম্পিউটারটা, রাম কিন্তু C1 কম্পিউটারটা রামই অ্যাক্সেস করে, আর C2 কম্পিউটারটা কিন্তু বি অ্যাক্সেস করে। এবার একদিন কি হয়েছে, বি এর অবর্তমানে বি জানে তার কম্পিউটারটা C2টা রাউটারের থ্রু দিয়ে কিন্তু C1ও কিন্তু অ্যাক্সেস করতে পারে। একদিন দেখা যাচ্ছে C1 এর কম্পিউটার থেকে কিছু ডেটা ডিলিট হয়ে গেছে, নেই, ও এসে দেখছে তার ডেটাগুলোই নেই। এবার C2র কম্পিউটারটাই কোনোদিন কেউ বসে না, কম্পিউটারটা অন করা থাকে বা প্রয়োজনে অন টন করে, যদি অন করে থাকে তাহলে এই রামই করবে, ওই বাড়ি ওই রুমটাতে এরা দুজনে ছাড়া কেউ বসে না, এরকমই ধরুন অ্যাক্সেস দেওয়া আছে, ওরা দুজন ছাড়া ওই সার্ভার রুমে কেউ ঢুকবে না। এবার C2 দেখছে তার কম্পিউটার থেকে কিছু ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে। এবার তাহলে কি হলো, এই যে আপনার C1 হতে পারে C2র কম্পিউটারে বসে ডেটাটাকে ডিলিট করেছে, অথবা এই রাউটারের থ্রু দিয়ে C2 কম্পিউটারটাকে অ্যাক্সেস করে C1 কম্পিউটারে বসেই ডেটাটা ডিলিট করেছে। এই যে এখানেও কিন্তু যে ক্রাইমটা হলো, এখানেও কিন্তু একটা ক্রাইম হলো, এটাও কিন্তু একটা অপরাধ, কারণ বিয়ের থেকে পারমিশন না নিয়েও কিন্তু ডিলিট করে দিয়েছে, এটাও কিন্তু অপরাধ। কিন্তু এটা কোথায় হলো না, এটা কম্পিউটারে রিলেটেড, এই যে ক্রাইমটা এটা কম্পিউটার রিলেটেড, এই ক্রাইমটা নেটওয়ার্ক রিলেটেড, এবং এই ক্রাইমটা ডিজিটাল টেকনোলজি রিলেটেডও বলতে পারি। তাহলে এই যে ক্রাইম একটা এক্সিকিউট হলো, এই ক্রাইমটা কোন জায়গা থেকে ডেটাটা ডিলিট হয়েছে আমরা কিন্তু কেউ চোখে দেখতে পাই না। আমরা বলতে পারি এ ড্রাইভে ছিল, বি ড্রাইভে ছিল, অ্যাকচুয়াল কোন জায়গায় ছিল সেই প্লেসটাকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না। তাহলে যে স্পেসগুলোকে আমরা চোখে দেখতে পাই না এবং যেগুলো সাইবার রিলেটেড, সেই সাইবার রিলেটেড জায়গাগুলোতে বা সেই সাইবার রিলেটেড থিংস গুলোর ভেতরে যদি কোনো ক্রাইম এক্সিকিউট হয়ে যায়, এবং যে স্পেসটাকে মানে আমরা চোখে দেখতে পাই না, আইডেন্টিফাই করতে পারি না, সেই ক্রাইমগুলোকে আমরা বলি সাইবার ক্রাইম। আর ওটা যে স্পেসটাতে হচ্ছে, যে স্পেসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম না, সেই স্পেসটাকে আমরা বলছি সাইবার স্পেস। এবার সাইবার স্পেসের আরো একটা এক্সাম্পল হতে পারে, মনে করুন আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর থ্রু দিয়ে, মনে করুন আপনার এর একটা ইন্টারনেট ব্যাংকিং আছে, ধরুন SBI এ ধরুন একটা ইন্টারনেট ব্যাংকিং আছে, SBI এর ইন্টারনেট ব্যাংকিং আছে এর। এবার কোনো কারণে এই SBI এর ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্সেস করে সি বলে একটি ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্সেস করে ওর সমস্ত টাকা আত্মসাৎ করে নিল। তাহলে এখানেও দেখুন যা কিছু হলো, যে টাকাগুলো নিয়ে নিল, ধরুন ওনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্সেস করে ওনার থেকে সমস্ত কিছু নিয়ে, ওনার সাথে কিন্তু ফিজিক্যালি ওনারা কখনোই কিন্তু যোগাযোগ করেনি বা মিটও করেনি।
ফিজিক্যালি মিট করা ছাড়াই ওরা কি করলো, হোয়াটসঅ্যাপের সাথে এর সাথে কমিউনিকেট করছে, করার পরে কি করছে, ওর থেকে সমস্ত ক্রেডেন্সিয়াল, ওটিপি সমস্ত কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রান্সফার করেছে, করার পর ওর ইন্টারনেট ব্যাংকিং থেকে সমস্ত টাকা তার একটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। এখানেও দেখুন কমিউনিকেশন করার জন্য কিসের হেল্প নিচ্ছে, হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে গেলে তো নেটওয়ার্কের মধ্যে হয় না, হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে গেলেও কিন্তু আমাদের ইন্টারনেটের সাহায্য লাগে। তাহলে এখানেও কিন্তু একটা ক্রাইম এক্সিকিউট হলো, যে ক্রাইমটার মধ্যে সাইবারের যে ম্যাটারগুলো, মানে সাইবার বলেছিলাম এনিথিং রিলেটেড টু কম্পিউটার, এখানে কম্পিউটারও রয়েছে, কারণ মোবাইলগুলোকে আমরা কম্পিউটারই ধরি, মোবাইল একটা ওয়ান টাইপ অফ কম্পিউটারই। এখানে আমার ইন্টারনেটও কানেক্টেড, এখানে ডিজিটাল টেকনোলজি কানেক্টেড। আগে আমরা বাড়িতে এই ব্যাংক থেকে গিয়ে আমরা হার্ড ক্যাশ কালেক্ট করতাম, এখন আমরা ইন্টারনেট ব্যাংকিং এর থ্রু দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় টাকা পাঠিয়ে দিতে পারছি। তাহলে এখানে কিন্তু সমস্ত কিছুই কিন্তু ডিজিটাল টেকনোলজি রিলেটেডও রয়েছে। যদি এর মধ্যে একটা ম্যাচ হয়, যদি কম্পিউটার রিলেটেড হয় বা যদি সেটা ইন্টারনেট রিলেটেড হয়, এই মাধ্যমগুলোকে, এই সাইবার মাধ্যমটাকে ইউজ করে যদি কোনো ক্রাইম এক্সিকিউট করা হয়, তাহলে যে মাধ্যমে এক্সিকিউট হচ্ছে সেই মাধ্যমটাকে আমরা বলি সাইবার স্পেস, যেটাকে আমরা চোখে দেখতে পাই না। আর যে ক্রাইমটা ওখানে এক্সিকিউট হচ্ছে সেই ক্রাইমটাকে আমরা বলি সাইবার ক্রাইম। এবার যখন সাইবার ক্রাইম বলেই দিলাম, আপনাদেরকে আমি ডিজিটাল ফরেনসিকটাও বলে দিই, তারপরে এথিক্যাল হ্যাকিং এ যাব। এই ডিজিটাল ফরেনসিক আর এই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনটাই কি? দেখুন, সাইবার যদি হয়, আমি ট্র্যাডিশনাল ক্রাইম তো নর্মাল ইনভেস্টিগেশনের পার্টে চলে গেল, তাহলে আমরা সাইবার ক্রাইম অলরেডি বুঝে গেছি সিসি। এই সাইবার ক্রাইম গুলোকে ইনভেস্টিগেট করার জন্য যে ধরনের ইনভেস্টিগেশনটা করতে হয়, সেই ধরনের ইনভেস্টিগেশনটাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। এবং এই যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেট করতে গেলে ধরুন যে অ্যাকচুয়াল দোষী, যে অ্যাকচুয়াল অ্যাকিউজড, যে দোষটা করেছে, তাকে আইডেন্টিফাই করার জন্য আমরা বলে দিতে পারি না রাম করেছে। এই রামকে যে আমরা দোষী প্রমাণ করতে গেলে ওর ওর এগেনস্টে কিন্তু আমাদেরকে এভিডেন্স কালেক্ট করতে হয়, এবং যেই এভিডেন্স গুলো আমাদেরকে কোর্টে গিয়ে জমা দিতে হয়। কোর্টে এবার জাজমেন্ট কিন্তু কোর্ট থেকেই হয়। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, রাম নামের ব্যক্তিটা যে করেছে অ্যাকচুয়াল অন্যায়, তাকে যদি আমরা অ্যাকিউজড হিসেবে প্রমাণ করতে চাই, বা ওকে যদি আমরা বলি যে ও মেন কালপ্রিট, ওকে আইডেন্টিফাই করতে গেলে কিন্তু ওর এগেনস্টে আমাদেরকে যথেষ্ট এভিডেন্স কিন্তু কালেক্ট করতে হবে। এবারে যে এভিডেন্স গুলো যদি সাইবার রিলেটেড ম্যাটার হয়, যদি কোনো কেসের মধ্যে সাইবার ঢুকে যায়, তাহলে এভিডেন্স কালেক্ট করতে গেলে কিন্তু আমাদের কম্পিউটার থেকে কিছু এভিডেন্স কালেক্ট করতে হতে পারে, মোবাইল থেকে কিছু এভিডেন্স করতে হতে পারে, রাউটার থেকে ডেটা কালেক্ট করতে হতে পারে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে ডেটা কালেক্ট করতে হতে পারে। এখানে কিন্তু সবই কিন্তু সাইবার রিলেটেড। এবার এই যে সাইবার রিলেটেড ইনভেস্টিগেশন গুলো যখন আমরা করব, দেখুন শুধু সাইবার ইনভেস্টিগেশন করতে গেলে যে আমাদের ডিজিটাল ফরেনসিক লাগবে তা কিন্তু নয়, আমি আস্তে আস্তে বলছি। তো যদি আমাদের কোনো ডিজিটাল ডিভাইস, যে কোনো ডিজিটাল ডিভাইস হতে পারে, ডিজিটাল ডিভাইসের মধ্যে রাউটার আসতে পারে, কম্পিউটার আসতে পারে, মোবাইল আসতে পারে, এই সমস্ত ডিজিটাল ডিভাইস থেকে যখন আমাদেরকে ডেটাগুলোকে কালেক্ট করতে হবে, সেই সময় যে টেকনোলজিটা আমরা ইউজ করব, সেই টেকনোলজিটাকে আমরা বলি কি, ডিজিটাল ফরেনসিক। এবার এই ডিজিটাল ফরেনসিক শুধু যে সাইবার ক্রাইমের সাথে কানেক্টেড তাও কিন্তু নয়। ডিজিটাল ফরেনসিক কিন্তু আপনার ট্র্যাডিশনাল ক্রাইমের সাথেও কিন্তু কানেক্টেড। কিভাবে, জাস্ট ছোট একটা এক্সাম্পল দিই। ধরুন আপনাদেরকে আমি বলছিলাম এ বি কে খুন করছিল, এ বি কে খুন করেছে। বি কে যখন খুন করেছিল, ওখানে কোনো লোক প্রেজেন্ট ছিল না, কেউ জানে না ওখানে কে কখন খুন করে দিয়ে চলে গেছে, কেউ দেখেনি, কেউ জানেনি, মানে কেউ দেখেইনি। কিন্তু একজন দেখেছিল, সেটা হচ্ছে সিসিটিভি। সিসিটিভিতে এই যে পুরো ঘটনাটা কিন্তু ক্যাপচার্ড হয়ে গেছে। তাহলে এই সিসিটিভিটায় যদি কোনো কিছু এভিডেন্স নাও পাওয়া যায়, এর ধরুন এর এখানে প্রেজেন্ট, এই যে প্রেজেন্স ছিল এখানে এ, টাওয়ার লোকেশন বা টাওয়ার ডাম্প অ্যানালিসিস, হাবি জাবি অনেক কিছু করেও যদি ওর কোনো কিছু খুঁজে না পায়, আমরা ধরুন সিসিটিভির ফুটেজ পেলাম, তাহলে সিসিটিভি ফুটেজটার উপর বেস করেও কিন্তু একে পানিশমেন্ট পাওয়ানো যায়। এবারে এই সিসিটিভি ফুটেজ, সিসিটিভিটা হচ্ছে আপনার কি, ডিজিটাল ডিভাইস। তাহলে এর ভেতর থেকেও আমাকে প্রপার ওয়েতে আমাকে ডেটাটাকে এক্সট্রাক্ট করতে হবে, ডেটাটাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু এটাও একটা ডিজিটাল ডিভাইস, তাহলে এই ডিভাইস থেকেও যখন আমরা এভিডেন্স কালেক্ট করব, তখন কিন্তু আমাদের আবার চলে আসবে কি, ডিজিটাল ফরেনসিক টেকনোলজি। ডিজিটাল ফরেনসিক ইউজ করেই কিন্তু আমরা ডিজিটাল ডিভাইসের ভেতর থেকে আমরা ডেটাটাকে এক্সট্রাক্ট করব। তাহলে ডিজিটাল ফরেনসিক যে শুধু সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে হেল্প করে তা কিন্তু নয়, আপনাকে ডিজিটাল ফরেনসিক কিন্তু আপনার ট্র্যাডিশনাল ক্রাইম ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে। এবার দেখুন,
ডিজিটাল ফরেনসিকের কিন্তু অনেকগুলো স্টেপ আছে। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে অনেকগুলো প্রসেস, প্রিজার্ভেশন, অ্যানালিসিস, ডকুমেন্টেশন এবং প্রেজেন্টেশন। এই আইডেন্টিফিকেশন কি? দেখুন, আপনি মনে করুন একটা লোককে আপনি আইডেন্টিফাই করেছেন, আইডেন্টিফাই করার পরে দেখছেন ধরুন একটা কোনো ক্রাইম আছে, সেটা মোবাইল রিলেটেড, আপনি লোকটাকে আইডেন্টিফাই করেছেন এবং লোকটাকে আইডেন্টিফাই করার পর দেখছেন তার কাছে 10টা মোবাইল আছে, 10টা মোবাইল। এবার 10টা মোবাইলকে ওর মধ্যে অ্যাকচুয়াল কোন মোবাইলটা আপনার ইনভলভ বা সেই কেসটার সাথে কানেক্টেড, সেই ডিভাইসটাকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, সেই ডিভাইসটাকে আইডেন্টিফাই করার কাজটাও কিন্তু ডিজিটাল ফরেনসিক করে। তো ডিজিটাল ফরেনসিকে যদি ফার্স্ট স্টেপ আমরা বলি যে আইডেন্টিফাই করা, আমি ধরুন মোবাইলটাকে আইডেন্টিফাই করে নিলাম, আইডেন্টিফাই হয়ে গেল, আইডেন্টিফাই করার পর মোবাইলের মধ্যে যে ডেটাটা আছে সেটাকে কিভাবে প্রিজার্ভ করব, কিভাবে আমরা স্টোর করে রাখবো, কারণ ইলেকট্রনিক ডিভাইসের কোনো গ্যারান্টি নেই, আজকে যেটা ঠিক আছে কালকে সেটা নাও থাকতে পারে। আর কোনো একটা কেসের এভিডেন্স যদি, মেন এভিডেন্স যদি একটা মোবাইল ফোনের ডেটা হয়ে থাকে, তাহলে সেটাকে প্রিজার্ভ করে রাখা, ভালোভাবে প্রিজার্ভ করে রাখা আমাদের কর্তব্য। তো সেই কাজটা করতে হেল্প করে কিন্তু, ডেটাটাকে ভালোভাবে প্রিজার্ভ করে রাখতে হেল্প করে কে? ডিজিটাল ফরেনসিক টেকনোলজি। দেন আপনি প্রিজার্ভ করে রাখলেন উইথ দ্য হেল্প অফ ডিজিটাল ফরেনসিক। ইন ফিউচারে এই যে মোবাইলের ডেটাটা নিয়েই আমি ওকে, মোবাইলে একটা দেখলাম একটা ভিডিওর এগেনস্টে একটা কমপ্লেন আছে, আপনি ভিডিওটা প্লে করে দেখে নিলেন মানেই যে মোবাইলটা যার, সে অন্যায়টা করেছে তা কিন্তু নয়। তাই আমাদেরকে অ্যানালিসিসটাও করতে হয় সঠিকভাবে। অ্যানালিসিস করে এটাও দেখতে হয় যে ওর ফোনে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আদৌ ও ক্যাপচার করেছে নাকি অন্য কোনো ফোন থেকে ক্যাপচার করে ওর ফোনে সেটা রাখা হয়েছে। সেই জন্য আমাদেরকে কিন্তু অ্যানালিসিসও করতে হয়। সেই অ্যানালিসিসটা করতেও কিন্তু হেল্প করে আমাদেরকে কে? ডিজিটাল ফরেনসিক। এরপর আসছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন আমরা আইডেন্টিফাই করলাম, প্রিজার্ভও করে রাখলাম, অ্যানালিসিসও করলাম। অ্যানালিসিস করার পর আমাদেরকে কিন্তু একটা ডকুমেন্ট বানাতে হয় যে আমরা কি কি পেলাম, একদম প্রপার, একদম আইডেন্টিফাই থেকে অ্যানালিসিস অব্দি সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টেশনের মধ্যে কিন্তু মেনশন থাকবে, এবং সেটাকেই কিন্তু আমাকে কোর্টে গিয়ে প্রেজেন্ট করতে হবে। তবেই কিন্তু সেখানে ডিসাইড হবে যে মোবাইলের এভিডেন্সটাকে নেওয়া হবে না রিজেক্ট করে দেওয়া হবে। এই যে ডকুমেন্টেশনটা বানানো, এই ডকুমেন্টেশনটাতেও হেল্প করে কে? ডিজিটাল ফরেনসিক। ডিজিটাল ফরেনসিকে যদি প্রসেস, প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করব, দেন সেটাকে প্রিজার্ভ করব, দেন অ্যানালিসিস করব, দেন যা কিছু করেছি তার একটা ডকুমেন্ট বানাবো, দেন সেটাকে আমি কোর্টে প্রেজেন্ট করব। এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোই হচ্ছে আপনার ডিজিটাল ফরেনসিকের প্রসেস। আর ডিজিটাল ফরেনসিক কিন্তু আপনার দুটো ক্রাইমের ক্ষেত্রেই কিন্তু ইনভেস্টিগেশনে লাগে, আপনার ট্র্যাডিশনাল ক্রাইম বলুন বা সাইবার ক্রাইম বলুন। ট্র্যাডিশনাল ক্রাইমের মধ্যে এখন যে কোনো ক্রাইমে আপনার মোবাইল ঢুকেই যাবে, আপনার সেই কিছু না কিছু একটা ডিজিটাল থিংস চলেই আসবে, মানে ডিজিটাল টেকনোলজি হতে পারে, কম্পিউটার হতে পারে, মোবাইল চলে আসতে পারে, কিছু না কিছু চলেই আসবে। মানে ডিজিটাল ফরেনসিক এখন এই জন্য এত ডিমান্ডেড, ডিজিটাল ফরেনসিক ছাড়া এখন কোনো ইনভেস্টিগেশন করা পসিবল নয়। এবার আমি চলে যাব এথিক্যাল হ্যাকিং। এথিক্যাল হ্যাকিংটা কি? দেখুন, এই এথিক্যাল হ্যাকিং এর কনসেপ্ট যদি আপনাদেরকে বোঝাই, এথিক্যাল হ্যাকিং, এখানে আমরা দেখছি হ্যাকিং, হ্যাকিং কথাটা কিন্তু, এথিক্যাল কেন বলছি সেটাতেও আসছি। হ্যাকিং কথাটা মানেই কিন্তু একটা ইল্লিগাল টার্ম। আমরা হ্যাক করছি, হ্যাক করা মানে আমি আপনার মোবাইলটাকে হ্যাক করে নিলাম, আপনাকে বললাম না, হ্যাক করে নিলাম। এই হ্যাক করে নেওয়া যে কথাটা, এই হ্যাক কথাটাই কিন্তু ইল্লিগাল টার্ম, সেটা আবার কি এথিক্যাল? এবার আসি আমি এথিক্যালের কথাতে। দেখুন, আমরা হ্যাকিং অ্যাক্টিভিটি করছি, সেটাকে আবার আমরা এথিক্যাল বলছি না, কি কেন বলছি? দেখুন, হ্যাকিংটা আমাদের, আমরা অলওয়েজ হ্যাকিং জিনিসটাকে কিন্তু আমরা ইলিগালি হিসেবেই ভাবি। এবার যখন আমরা ধরুন আপনার থেকে পারমিশন নিয়ে যদি আমরা হ্যাকিংটাকে এক্সিকিউট করি, তাহলে আমরা সেটাকে বলি এথিক্যাল হ্যাকিং। কিন্তু কেন দরকার হয় এই কাজটা করার? কেন আমরা পারমিশন নিয়ে হ্যাক করতে যাব? আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউ বলতে পারি না যে আমি যে মোবাইলটা ইউজ করছি সেই মোবাইলটা সিকিওর, বা আমি যে ল্যাপটপটা ইউজ করছি সেই ল্যাপটপটাও সিকিওর আছে, সেটা আমরা কিন্তু বলতে পারি না। যেমন চোর চুরি করতে যাওয়ার আগে ধরুন একটা বাড়িতে চুরি করতে যাবে, একটা বাড়িতে চুরি করতে যাবে, তো চুরি করতে যাওয়ার আগে সে কিন্তু বাড়িটার চারদিক দেখে আসে, যে কোন জায়গাতে জানালা আছে, কোন জায়গাতে দরজা আছে, কোন জায়গাটার জানালাটা একটু উইক আছে যেটাকে ভেঙে ঢোকা যাবে, সেগুলো দেখে আসে, দেন কিন্তু চুরি করতে যায়। সেই রকম আমাদের ধরুন মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মধ্যে কি বললাম, যে কোনো একটা, এই যে চোরের যে এক্সাম্পলটা আপনাদেরকে দিচ্ছিলাম,
চোর কেন দেখে আসে? কারণ ওই ফাঁক ফোকর, যদি কোনো ফাঁক ফোকর কোনো থেকে থাকে, ওর থ্রু দিয়ে ওটার দিকেই কিন্তু ঢুকেও চুরিটা করবে, সেই জন্য কিন্তু আগে থেকেও দেখে আসে। ঠিক সেই রকম ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সাপোজ আপনি একটা ওয়েবসাইট আপনি বানিয়েছেন, আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করেছেন, ওয়েবসাইটটা ধরুন www.something.com। এই ওয়েবসাইটটা পাবলিকের জন্য আপনি অ্যাভেলেবেল করছেন না। পাবলিক কি করতে পারবে? ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করে ওয়েবসাইটটা থ্রু দিয়ে তাদের পার্সোনাল ডকুমেন্ট, পার্সোনাল পিকচার হতে পারে, ডকুমেন্ট হতে পারে, এগুলো স্টোর করে রাখতে পারবে। এবং সেই সার্ভিসটা দেওয়ার জন্য আপনি কিন্তু মান্থলি পাবলিকের থেকে একটা চার্জ করবেন 100। এবার আপনি, আপনাকে বিশ্বাস করে, আপনার ওয়েবসাইটকে বিশ্বাস করে আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করলেন, পাবলিক ওখানে সাবস্ক্রিপশন নিল, দেন ডেটা ওখানে স্টোর করে দিল। এবার ওই ওয়েবসাইট থেকে যদি সমস্ত ডেটাগুলো চুরি হয়ে যায়, বেরিয়ে যায়, তার রেসপন্সিবিলিটি কে নেবে? তার রেসপন্সিবিলিটি কে নেবে? সেই রেসপন্সিবিলিটিটা নেবে বলে সে 100 টাকা আমার থেকে রেন্টাল নিচ্ছে। তাই কোনো একটা ওয়েবসাইটকে যখন আমরা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল করব, সেটা যে কোনো হতে পারে, সেটা মোবাইল ফোন হতে পারে, মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হতে পারে। যেমন আজকে প্রতিদিন মোবাইল ফোনের সিকিউরিটিতে প্রতিদিন মাঝে মাঝে আপডেট আছে কেন? সেটা এই যে আমি এখন এক্সপ্লেনেশন যেটা দেবো, তারপরে আপনারা বুঝে যাবেন। তাহলে একটা ওয়েবসাইটকে লঞ্চ করানোর আগে হ্যাকারদেরকে হায়ার করতে হয়। হ্যাকারদেরকে হায়ার করে পারমিশন দিয়ে, আমি একটা হ্যাকারকে হায়ার করলাম, হায়ার করার পর তাকে পারমিশন দিলাম যে ভাই তুমি আমার ওয়েবসাইট থেকে যত ধরনের টেকনোলজি আছে সেই টেকনোলজি দিয়ে তুমি হ্যাক করে দেখাও, হ্যাক করো। এবার হ্যাকার দেখলো 2-3টে টেকনোলজি অ্যাপ্লাই করে ও হ্যাকটা করে ফেললো। কেন কেন ওকে দিয়ে হ্যাক করানো হলো? কারণ ওই ওয়েবসাইটটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। যেমন চোরটা চুরি করতে যাওয়ার আগে ঘরের মধ্যে ফাঁক ফোকর গুলো দেখে, দেন চুরি করতে ঢোকে, ঠিক সেই রকম এই ওয়েবসাইটটাকে যারা হ্যাকার, যারা বাজে হ্যাকার, আসছি সেই কথাতে, তো তারা কি করে, বাজে হ্যাকাররা আগে কি করে, ওয়েবসাইটের মধ্যে কি ফাঁক ফোকর আছে, কি ভালনারেবল পয়েন্ট আছে, সেই ভালনারেবল পয়েন্ট গুলোকে ফাইন্ড আউট করে দেন ওই পয়েন্টের থ্রু দিয়ে কিন্তু একটা ওয়েবসাইটকে অ্যাটাক করে। সেই জন্যই আমাদের উচিত কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হোক, বা অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম হোক, বা মোবাইলের উইন্ডোজ অপারেটিং সিস্টেম হোক, কোনো অপারেটিং সিস্টেম বা কোনো সিস্টেম, সেটা ওয়েবসাইট হতে পারে, সেটা অপারেটিং সিস্টেম হতে পারে, সেটা অ্যাপেলের আইফোনের অপারেটিং সিস্টেম হতে পারে। সো অপারেটিং সিস্টেমগুলোকে লঞ্চ করার আগে হ্যাকারদেরকে দিয়ে ওটাকে টেস্ট করানো হয়। তাদেরকে হ্যাকার অ্যাকচুয়ালি বলে না, তাদেরকে পেনিট্রেশন টেস্টার অ্যাকচুয়ালি বলে। তো হায়ার করা হয় কিছু হ্যাকারদেরকে। এবার কোম্পানিতে তো লোক তো থাকে ওই কাজগুলো করার জন্য। ওরা কি করে, বিভিন্ন টেকনোলজি অ্যাপ্লাই করে সিস্টেমটাকে হ্যাক করার চেষ্টা করে, যে ওর মধ্যে এন্ট্রি নেওয়া যাচ্ছে কিনা। যদি দেখা যাচ্ছে 3টে টেকনোলজি অ্যাপ্লাই করে হ্যাক হয়ে যাচ্ছে, তখন যে ডেভেলপার টিম আছে সেই ডেভেলপার টিমকে বলা হয় যে ভাই এই প্রবলেমগুলো এখানে রয়েছে, এই প্রবলেমগুলোকে তোমরা ফিক্স আউট করো, না হলে কিন্তু এন্ট্রি নিয়ে নেওয়া যাচ্ছে এই প্রবলেমগুলোর জন্য। তাই হ্যাকার সবসময় কিন্তু খারাপ কাজ করে না। হ্যাকারের অ্যাক্টিভিটিটা কিন্তু, যে হ্যাকিং করছে, ওই অ্যাক্টিভিটিটা কিন্তু ইলিগ্যাল কাজ। কিন্তু ওই ইলিগ্যাল অ্যাক্টিভিটিটাই যদি কারো পারমিশন নিয়ে এক্সিকিউট করে, তখন সেটাকে আমরা বলবো এথিক্যাল। দেখুন, হ্যাকিং কথাটা বা হ্যাকিং অ্যাক্টিভিটিটা কিন্তু কখনোই এথিক্যাল নয়, ওটা অলওয়েজ ইলিগ্যাল টার্ম একটা, কাজটাও ইলিগ্যাল। কিন্তু যখন আমরা হ্যাকিং অ্যাক্টিভিটিটাকেই করব, কিন্তু উইথ পারমিশন করব, ওনাদের পারমিশন নিয়ে যদি আমরা হ্যাকিং অ্যাক্টিভিটিটা করি, তখন আমরা সেই হ্যাকিংটাকে আমরা বলি এথিক্যাল হ্যাকিং। আর যদি ওনাদের পারমিশন ছাড়া আমি হ্যাকিংটাকে এক্সিকিউট করি, মানে যেটা আমি করলাম, ধরুন আপনার ফোনটাকে আমি আপনার পারমিশন ছাড়াই পুরোপুরি এখান থেকে কন্ট্রোল করছি, এগুলো কিন্তু অন্যায়। আপনি চাইলে আমার এগেনস্টে কমপ্লেন দিতে পারেন এবং আমি পানিশমেন্টও পাবো। কিন্তু আপনার থেকে আমি পারমিশন নিলাম, নিয়ে বললাম তো যে আপনার ফোনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করার জন্য আমি আপনার পারমিশন নিয়ে আপনার ফোনটাকে হ্যাক করার চেষ্টা করছি। যদি দেখা যাচ্ছে হ্যাক হয়ে যাচ্ছে, তার মানে ফোনের মধ্যে কোনো সিস্টেমে প্রবলেম আছে, তাই আমি হ্যাক করে নিতে পারছি। আমার ফোন লক করা আছে তারপরেও হ্যাক হয়ে যাচ্ছে, তার মানে ফোনের সিস্টেমের মধ্যে একটা প্রবলেম আছে। ঠিক সেই রকম হ্যাকারদেরও কিন্তু অনেকগুলো টাইপ থাকে। একটা আপনাদেরকে এথিক্যাল হ্যাকার বললাম, এথিক্যাল হ্যাকার। অ্যাকচুয়ালি হ্যাকারদের যদি টাইপ আমি বলি, সেটা হচ্ছে 3টে মেনলি টাইপ হয়। একটা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, আর একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এই যে হোয়াইট হ্যাট হ্যাকার যারা আছে, ওরা কিন্তু অলওয়েজ যে হ্যাকিং অ্যাক্টিভিটি গুলো করে পারমিশন নিয়ে করে, এবং সবসময় কিন্তু ভালো কাজের জন্য হ্যাকিং অ্যাক্টিভিটিটাকে সে কিন্তু ইউজ করে।
সেই হ্যাকারগুলোকেই আমরা কি বলি, হোয়াইট হ্যাট হ্যাকার অথবা এথিক্যাল হ্যাকার। আর যে হ্যাকারগুলো অলওয়েজ খারাপ কাজ করার জন্য হ্যাকিং অ্যাক্টিভিটিটাকে ইউজ করে, সেই টাইপের হ্যাকারদেরকে আমরা অলওয়েজ বলি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। ওরা কিন্তু টাকার জন্য, আমি ধরুন একজনকে বললাম, একটা হ্যাকারকে বললাম, ভাই তোমাকে আমি 1,00,000 টাকা দেবো, তুমি রাম নামের ব্যক্তিটার একটা ওয়েবসাইট আছে www.something.com, ওই ওয়েবসাইটটাকে হ্যাক করে ওর সমস্ত ডেটা আমাকে ক্যাপচার করে দাও, এর জন্য তোমাকে আমি 1,00,000 টাকা দেবো। র্যামকে কিন্তু বলেনি, রামের থেকে পারমিশন ছাড়াই কিন্তু হ্যাকিং অ্যাক্টিভিটিটাকে, মানে হ্যাকিংটা করছে। তাহলে এই যে অ্যাক্টিভিটিটা এখানে হচ্ছে, এই অ্যাক্টিভিটিটাকে কিন্তু আমরা বলবো কি, একটা ইললিগেল অ্যাক্টিভিটি। আর এই কাজগুলো যারা করে, মানে উইদাউট পারমিশনে টাকার জন্য যার তার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে, সেটা মোবাইল হ্যাক করে নিতে পারে, সেটা ফেসবুক হ্যাক হতে পারে। তো এই যে হ্যাকিং এর অ্যাক্টিভিটি গুলো, যারা টাকার জন্য, খারাপ কাজের জন্য, মানে টাকার জন্য খারাপ কাজের পারপাসে কিন্তু হ্যাকিং অ্যাক্টিভিটিটাকে ইউজ করে, তাদেরকে আমরা বলি ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর এই গ্রে হ্যাট হ্যাকার যদি উভয় দিকেই চলে, এরা ব্ল্যাক হ্যাটের মতো কাজ করে, ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মতো কাজ করে, এবং এরা হোয়াইট হ্যাট হ্যাকারদের মতো কাজ করে। টাকার জন্য, ভালো কাজের জন্য হ্যাকিং অ্যাক্টিভিটি ইউজ করে, এবং টাকার জন্য কিন্তু ওরা খারাপ কাজের জন্য হ্যাকিং অ্যাক্টিভিটিটাকেও কিন্তু ইউজ করে। এবার দেখুন, একটা টার্ম আছে ভিএপিটি, যেটাকে বলা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। এখন সবচেয়ে ডিমান্ড, সাইবার সিকিউরিটিতে সবচেয়ে ডিমান্ডেড একটা ডেজিগনেশন বলতে পারেন ভিএপিটি, বা এই যে টেকনোলজিটা। ভিএপিটির কিছু না, ভিএপিটি হচ্ছে আপনার, ভিএপিটির মাধ্যমে আপনারা যে কোনো ওয়েবসাইটকে কিভাবে টেস্ট করবেন, কিভাবে আপনি তার ভালনারেবল জায়গাগুলোকে ধরবেন, এর মধ্যেই কিন্তু সেই টেকনোলজিগুলো শেখা থাকে। যদি আপনি ভিএপিটি এক্সপার্ট হন, আপনার কাজ হচ্ছে সারাদিন ওয়েবসাইটের মধ্যে কি কি ভালনারেবল জায়গা আছে সেগুলোকে ফাইন্ড আউট করা। মানে অ্যাকচুয়াল হ্যাকারদের যে কাজটা, সেটা হচ্ছে ভিএপিটি এক্সপার্টরাই কিন্তু করে। এবার যদি আমরা এথিক্যাল হ্যাকারদের যদি আমরা বলি যে এথিক্যাল হ্যাকারদের অ্যাকচুয়াল কাজ কি, ওরা কিন্তু পেনিট্রেশন টেস্টিং করে। পেনিট্রেশন টেস্টিং কেন করে? কারণ একটা ওয়েবসাইটকে সিকিউর করতে গেলে, বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে সিকিউর করতে গেলে, একটা মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমকে সিকিউর করতে গেলে, সেই অপারেটিং সিস্টেম বা সেই মোবাইল ফোন হতে পারে বা সেই ওয়েবসাইটকে কিন্তু বিভিন্ন ভাবে টেস্ট করতে হয়, যে সেটার মধ্যে অ্যাক্সেস নিয়ে নেওয়া যাচ্ছে কিনা। যদি অ্যাক্সেস নিয়ে নেওয়া যায়, তাহলে তার ওনারকে সেটা রিপোর্ট করে, এবং ওনার কি করবে, ওদের যে ডেভেলপার টিম আছে সেই ডেভেলপার টিমকে রিপোর্ট করবে যে এই প্রবলেমগুলোর জন্য কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিতে পারছে। এবার এই কাজগুলো, এই যে পেনিট্রেশন টেস্টিং এন্ড সাইবার সিকিউরিটি, মানে সাইবারকে সিকিউর করা, সাইবারকে সিকিউরিটি দেওয়া মানেই বুঝতে পারছেন, সাইবার মানে কোনো কম্পিউটারকে সিকিউরিটি দেওয়া হতে পারে, কোনো নেটওয়ার্ককে সিকিউরিটি দেওয়া হতে পারে, ইন্টারনেটকে সিকিউরিটি প্রোভাইড করা হতে পারে। দেখুন, ইন্টারনেটে আমরা সবাই কানেক্টেড, সবাই কিন্তু এত ডেটা নেওয়া, গুগল ড্রাইভে ডেটা লোড করছি, গুগল ড্রাইভ থেকে ডেটা অ্যাক্সেস করছি, এর মাঝখানে যদি আমাদের ইম্পর্টেন্ট ডেটাগুলো কেউ চুরি করে নেয়, তাহলে কি হবে? তাই গুগল কোম্পানিও কিন্তু অনবরত তাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা আছে, তারা কিন্তু তারা কিন্তু দিনের পর দিন কিন্তু কাজ করে চলেছে। আর সেই জন্যই আমরা সিকিউরলি ভাবে গুগল ড্রাইভের মধ্যে কিন্তু আমরা ডেটাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারছি কোনো প্রবলেম ছাড়াই। তাহলে পেনিট্রেশন টেস্টিং এন্ড সাইবার সিকিউরিটি, এই কাজগুলো কিন্তু করতে হেল্প করে কারা? এই কাজগুলো করে হচ্ছে এথিক্যাল হ্যাকাররা। এবার বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ডেজিগনেশন দেয়, কখনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট দেয়, কখনো পেনিট্রেশন টেস্টার দেয়, কখনো সাইবার অ্যানালিস্ট দেয়, কখনো ভিএপিটি এক্সপার্ট দেয়। তাহলে এরা অ্যাকচুয়াল কি করে? একটা কাজ হলো এথিক্যাল হ্যাকারদের, একটা কাজ আমরা বুঝলাম। 2 নম্বর পয়েন্ট দেখুন, লিগালি ব্রেকিং ইনটু সিস্টেম অ্যান্ড সার্ভার। লিগালি ব্রেকিং মানে আমরা অলরেডি ওনারের পারমিশন নিয়ে একটা সার্ভারের মধ্যে কি কি প্রবলেম আছে না আছে, সেই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করার জন্য আমরা কি করলাম, সার্ভারের যে মালিক তার থেকে আবার রিটেন পারমিশন নিলাম, দেওয়ার পর সার্ভারটাকে আমরা ব্রেক করার চেষ্টা করলাম, যে ওর মধ্যে এন্ট্রি নেওয়া যাচ্ছে কিনা। ওর ভালোর জন্যই করা হচ্ছে, যে ইন ফিউচারে যাতে সার্ভারটাকে যাতে আরো সিকিউরিটি প্রোভাইড করা যায় বা আরো সিকিউর করা যায়, সেই জন্যই কিন্তু ওই কাজটা করা হয়। দেন 3 নম্বর কি, সিকিউরিং দ্য অর্গানাইজেশন। একটা এথিক্যাল হ্যাকার যদি একটা অর্গানাইজেশনের ওয়েবসাইটটাকে সিকিউর করার জন্য ওয়েবসাইটটাকে হ্যাক করার চেষ্টা করে, বা ওয়েবসাইটের মধ্যে ভালনারেবল জায়গাগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করে, সেটা তো একটা অর্গানাইজেশনের জন্য একটা সিকিউর ব্যাপার রয়েছে। মানে অর্গানাইজেশনের ওয়েবসাইটটাকে সিকিউর করার জন্য টেকনোলজি ইউজ করছে, তাহলে ও কিন্তু অর্গানাইজেশনটাকে কিন্তু একদিক থেকে সিকিউরও কিন্তু করছে। দেন ডিপিটিং ব্যাড হ্যাকার। এই ডিপিটিং ব্যাড হ্যাকারটা কি না, ব্যাড হ্যাকাররা কিন্তু অলওয়েজ কি করে, হ্যাকিং অ্যাক্টিভিটিটা করার চেষ্টা করে। এবার আপনাদের কাজ হবে অ্যাজ এ এথিক্যাল হ্যাকার, আপনাদেরকে কি করতে হবে, এমন টেকনোলজি, ধরুন একটা ওয়েবসাইটকে একটা হ্যাকার এন্ট্রি নেওয়ার
চেষ্টা করছে, ধরুন এইচ এইচ একটা হ্যাকার, ও কিন্তু এই ওয়েবসাইটটার মধ্যে হিট করার চেষ্টা করছে এবং ওয়েবসাইটটার মধ্যে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। তখন কি হবে, ও কিন্তু ওয়েবসাইটটার মধ্যে ফিট হতে চাইছে, নিজেকে ফিট করতে চাইছে, ওর টেকনোলজি ইউজ করে ওয়েবসাইটটার অ্যাডমিন অ্যাক্সেস নিতে চাইছে। আর এখানে যারা এথিক্যাল হ্যাকার আছে, যাতে হ্যাকাররা ওয়েবসাইটটার মধ্যে ফিট হতে না পারে, সেই জন্য কিন্তু ওয়েবসাইটকে অলরেডি ব্যাকএন্ড থেকে কিন্তু সিকিউরিটি দেওয়ার জন্য যত কিছু করার সেই কাজগুলো করে যাচ্ছে। কারণ ওরা কি করছে, ওরা ব্যাড হ্যাকারকে ডিফিট করে দিচ্ছে, যাতে ব্যাড হ্যাকাররা তাদের টেকনোলজি গুলোকে নিয়ে এই ওয়েবসাইটটার মধ্যে ফিট করতে না পারে নিজেদেরকে। যদি ফিট করে ফেলে তাহলে কিন্তু ওয়েবসাইটের থেকে যাবতীয় তথ্য কিন্তু ওরা চুরিও করে নিলেও নিতে পারে। সেই জন্য এথিক্যাল হ্যাকারদের কিন্তু আরো একটা কাজ থাকে, যে ডিফিটিং ব্যাড হ্যাকার, ব্যাড হ্যাকারদেরকে ডিফিট করে দেওয়া, মানে ফিট করতে না দেওয়া, এই কাজটাও কিন্তু আমাদের এথিক্যাল হ্যাকাররাই কিন্তু করে। তো এটাই ছিল আজকের মেনলি আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টে আমি চেষ্টা করলাম আপনাদেরকে সাইবার সিকিউরিটিটা নিয়ে বোঝানোর, ডিজিটাল ফরেনসিকটা কি সেটা নিয়ে বোঝানোর, এথিক্যাল হ্যাকিং এর কনসেপ্টটা পুরোপুরি দিলাম। নেক্সট দিন থেকে পুরোপুরি প্র্যাকটিক্যাল প্লাস ক্রাইমেরও কনসেপ্ট আমি আপনাদেরকে দিলাম, কারণ ক্রাইমের কনসেপ্টটা যদি ঠিকঠাক ক্লিয়ার না হয় তাহলে পরের দিন কোন ফেজে কি করব, বা ডিজিটাল ফরেনসিকটা কেন বললাম সেটার জন্য আমি এই জন্যই বললাম, কারণ নেক্সট দিন কিছু প্র্যাকটিক্যাল আমরা করব, সেখানে কিন্তু আমাদের ডিজিটাল ফরেনসিকের নলেজটা কিন্তু লাগবে। এবার আজকের দিনে দাঁড়িয়ে সাইবার সিকিউরিটির থেকেও ডিমান্ডেড একটা সাবজেক্ট বলতে পারেন ডিজিটাল ফরেনসিক, কারণ দিন দিন সাইবার ক্রাইম যে হারে বাড়ছে, বা ট্র্যাডিশনাল ক্রাইমের সাথে যেভাবে সাইবার যুক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ট্র্যাডিশনাল ক্রাইম এবং সাইবার ক্রাইম এই দুটোকে ইনভেস্টিগেট করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট কিন্তু লাগবে। আর সেই জন্যই আমি এই কোর্সটা বা এই যে 3 দিনের ওয়েবিনারে আমি আপনাদেরকে যে শেখাবো, ডিজিটাল ফরেনসিকের নলেজটাই কিন্তু বেশি দেবো, ডিজিটাল ফরেনসিকের নলেজ। তো এখানে ধরুন ডিক্স ইমেজিং, এফটিকে ইমেজারের থ্রু দিয়ে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই কোনো অসুবিধা নেই, আজকে যেভাবে আপনাদেরকে বোঝালাম ঠিক সেইভাবেই আমি প্র্যাকটিক্যাল গুলোও সেইভাবেই করাবো। মানে এরকম হবে না যে আপনারা আমার ক্লাসটা করার পর কিছুই করতে পারলেন না, নিজেরা কিন্তু প্র্যাকটিক্যাল গুলোও নিজেরাও কিন্তু এক্সিকিউট করতে পারবেন। ফরেনসিক ইমেজ অ্যানালিসিস, ডেটা রিকভারি কিভাবে করে ফরেনসিক এক্সপার্টরা, সেটা কিভাবে করে সেই জিনিসগুলো দেখুন, অনেক মানে টেকনিক আছে, আমি আপনাদেরকে একটা করে টেকনিক আপনাদেরকে দেখাবো। এইখানে আমি মেনশন করেছি MITM মানে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কিভাবে হয়, সেশন হাইজ্যাকিং কিভাবে হয়, অ্যান্ড্রয়েড এথিক্যাল হ্যাকিং, একদম পুরোপুরি এডুকেশনাল পারপাসেই দেখাবো। 3rd নম্বর দিন আমি কিন্তু আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করে দেখাবো, যে অ্যাকচুয়াল কিভাবে হ্যাক করে। সিম্পল আমি আপনাদেরকে দেখাবো যে অ্যান্ড্রয়েড হ্যাকিং কিভাবে হয়, আমি অ্যান্ড্রয়েড 16 ওটা অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে হ্যাক হচ্ছে, সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। দেন আমরা অ্যান্টি ফরেনসিক টেকনিকে যাব। অ্যান্টি ফরেনসিক টেকনিকের আই থিঙ্ক কারো কনসেপ্ট যদি না জানা থাকে, এখানে আমার এক্সিস্টিং স্টুডেন্টও থাকতে পারে কিছু, তাদের কনসেপ্ট হয়তো ক্লিয়ার আছে, তো নো প্রবলেম। যাদের ক্লিয়ার নেই তাদের কোনো চিন্তা করার কিছু নেই, প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বোঝাচ্ছি আমি ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতেও। এবার আমি একবার আপনাদের মাইক্রোফোনের পারমিশন আপনাকে দিচ্ছি, তার আগে আপনাদেরকে আমি একটা গুগল শিটের লিংক আমি আপনাদেরকে একটু প্রোভাইড করে দিই। 1 মিনিট একটু হোল্ড করুন, জাস্ট আমি গুগল শিটের একটা গুগল মানে ফর্মস আমি আপনাদেরকে দিচ্ছি, এটাতে আপনারা প্রত্যেকে, এটা কিন্তু প্রতিদিন আপনাদেরকে কিন্তু এই অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি চ্যাটে। চ্যাটে আমি অ্যাকচুয়ালি তখন দিলাম, কোনো কারণে ওই মানে লিঙ্কটা গেল না, কিছু একটা সমস্যার কারণে গেল না। লিঙ্কডইনের মনে হচ্ছে লিঙ্কটাতে কিছু প্রবলেম হয়েছিল, নো প্রবলেম। আমি আপনাদেরকে আচ্ছা গুগল শিটের লিঙ্ক আমি আপনাদেরকে, গুগল ফর্মসের আমি লিঙ্ক আপনাদেরকে দিলাম, আপনারা কাইন্ডলি ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের ডেটাগুলো একটু এন্ট্রি করে দেবেন যারা এখন প্রেজেন্ট আছেন, প্রত্যেকে যারা আছেন। এরপর আমি আপনাদেরকে একটু মাইক্রোফোন আমি অ্যালাউ করছি, সবাই কিন্তু একসাথে বলবেন না, যার যেখানে প্রশ্ন আছে যেটুকু কনসেপ্ট, কিন্তু হ্যাঁ প্রশ্নগুলো যেমন আমাদের টপিক রিলেটেডই হয়, কারণ দেখুন এইটুকু টাইমের মধ্যে এত কিছু কভার করা, নেটওয়ার্কের হিউজ জিনিস রয়েছে, নেটওয়ার্কটা পড়াতে গেলে 1 মাস টাইম লাগে যদি ভালো করে কাউকে পড়ানো যায়। তাও চেষ্টা করলাম অনেকটাই কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার একদিনে। এবার আমি আপনাদেরকে মাইক্রোফোন অ্যালাউ করছি, যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সেই প্রশ্নগুলো করে নেবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই উত্তরগুলো আপনাদের দেওয়ার। আমি মাইক্রোফোন অ্যালাউ করেছি, যদি কারো কিছু বলার থাকে একে একে বলবেন, একসাথে কিন্তু অনেকে বলবেন না।
বলুন কারো প্রশ্ন থাকলে, এটুকু অ্যাটলিস্ট বলুন আজকের ক্লাসটা স্যার কিছু খুব বোঝা ভালো। গেছে না না স্যার কিছুই বোঝা যায়? দেবপ্রিয় বলছি, দেবপ্রিয় চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। খুব ভালো সেশন হয়েছে, ভেরি ডিটেলড, খুব ভালো ডেমনস্ট্রেশন হয়েছে। আর আমাদেরও আচ্ছা পুরোনো থ্যাংক জিনিসগুলো ইউ। রিক্যাপ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ বাকিদের। সন্দীপন বাবু, স্যার হ্যাঁ সায়ন্তন দা স্যাম, বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, খুব ভালো লাগলো ক্লাস। নেক্সট দুদিনও আচ্ছা ফাঁকা থ্যাংক ইউ। রাখার চেষ্টা করছি। এক্সেলেন্ট আচ্ছা এক্সেলেন্ট ডেমনস্ট্রেশন, সব কিছুতেই খুব মানে নলেজ গ্যাদার করলাম আর কি। কাল আচ্ছা কাল পরশু কাল পরশু আই এম লুকিং ফরওয়ার্ড, আরো আরো প্র্যাকটিক্যাল গুলো আরো দেখতে পাবো। আচ্ছা ওকে থ্যাংক ইউ সায়ন্তন দা। ঠিক 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 ঠিক। তাহলে কালকে দেখা হচ্ছে। গুড নাইট।